ওকে, আচ্ছা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? তাহলে আজকের লেকচারটা আমি বলে নিছি যে খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে এমসিকিউ প্রশ্ন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এবং বিভিন্ন প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় যে এখান থেকে এই প্রশ্নগুলো আসলে বারবার ঘুরে ফিরে এখান থেকে এমসিকিউ গুলো আসছে। ভাইয়া প্লাস এখান রেকর্ডিং থেকে কিছু টপিকস আছে, যেগুলা থেকে হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল অর্থাৎ ভাইভাতেও মূলত এখান থেকে আসে। ঠিক আছে, ভাইভাতেও এখান থেকে মূলত আসে। আচ্ছা তাহলে আমরা একটু দেখি এখানে কি কি আছে। প্রথমেই আমাদের যে টপিকস আছে সেটা হচ্ছে কিস, অর্থাৎ আমাদের যে বিভিন্ন টেবিল গুলো আছে এই টেবিল গুলোর মধ্যে যে কলাম, এই কলাম গুলাকে আমরা বিভিন্ন কিতে ভাগ করতে পারি, মানে বিভিন্ন কিতে ভাগ করা যায়। এটা কিসের উপর নির্ভর করবে? এটা নির্ভর করবে যে রো গুলো আছে, অর্থাৎ যে রেকর্ড গুলো আছে এই রেকর্ড গুলাকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতেছি পারতেছি কিনা ওই কলামের মাধ্যমে, অর্থাৎ ওই হচ্ছে আমার আইডির মাধ্যমে, ওই কির মাধ্যমে, বা একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের সম্পর্ক আমরা হচ্ছে কোন ফিল্ডের উপর নির্ভর করে বা কোন কলামের উপর নির্ভর করে আমরা করতেছি সেইগুলোর উপর বেস করে বেশ কিছু কিতে ভাগ করা হয়েছে। সেই কির মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে প্রাইমারি কি। এগুলো আমরা একটু একটা ছবি দিয়ে একটু পড়ি, তাহলে এটা ভালো হবে। নিচের দিকে একটা ছবি আছে, এই ছবিটা স্যার দেখে রেকর্ডিং কি চলছে? হ্যাঁ, এটা রেকর্ডিং আমাদের দুইটা হচ্ছে, একটা মোবাইলে হচ্ছে আর একটা আমরা ফেসবুকেও দিছি সরাসরি, মোবাইলে সেকেন্ডারি মোবাইল দিয়ে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে যেটা বললাম যে এই টেবিলের থেকে আমরা মূলত কি গুলা দেখবো। প্রথমে আমরা যদি প্রাইমারি কির কথা বলি, যে প্রাইমারি কি বলতে কি বুঝি। প্রাইমারি কি হচ্ছে এক মানে এক বা একাধিক কির মধ্যে এমন একটা কি যে কিটা মাধ্যমে এই টেবিলের যে কোনো একটা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়, ইউনিকলি আইডেন্টিফাই করা যায়। রেকর্ড চালু আছে, আপনাদের চিন্তা করতে হবে না, ইউনিকলি আইডেন্টিফাই করা যায়। দ্বিতীয় যে কন্ডিশন একটা প্রাইমারি কির হইতে হয় সেটা হচ্ছে নট নাল, অর্থাৎ একটা কিকে যদি আমরা প্রাইমারি কি বলতে যাই তাহলে তার দুইটা শর্ত থাকতে হবে। একটা শর্ত কি, যে ওই কিটা অবশ্যই ওই কির মাধ্যমে যে কোনো একটা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে কখনো এটা নাল বা শূন্য হইতে পারবে না। এখন দেখেন এইখানে যদি আমরা খেয়াল করি উপরে এই যে টেবিলটার দিকে খেয়াল করি, এই টেবিলে দেখেন যে এমপ্লয়ি আইডি যেটা আছে, এই এমপ্লয়ি আইডি দিয়ে যে কোনো একটা রেকর্ডকে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। একটা মানুষের এমপ্লয়ি আইডি যেটা থাকবে ওইটা ওই কোম্পানিতে অন্য কারো হয় না, মানে হতে পারে না, হবে না কখনোই। ওই মানে যদি এমপ্লয় চলেও যায় ওই আইডিটা তার থাকবে, এরপরে যদি নতুন আইডি জেনারেট হবে সে নতুন কোন এমপ্লয় আসে সে ওই আইডি পাবে। সেম ভাবে যদি আমরা স্টুডেন্ট আইডির কথা বলি, আপনার বিশ্ববিদ্যালয়ে যে আপনারা পড়ে আসছেন সেখানে একটা স্টুডেন্টের আইডি নাম্বার ইউনিকলি ছিল, কিন্তু যে আইডি নাম্বার দিয়ে আমরা হচ্ছে যেটাকে রোল নাম্বার অনেক ক্ষেত্রে বলা হয়, অনেক ইউনিভার্সিটির ক্ষেত্রে ভিন্ন হইতে পারে। তো এইটা দিয়ে আপনি হচ্ছে আপনার স্টুডেন্টের ইনফরমেশনকে ইউনিকলি যে কোনো একটা ইয়ে থেকে বের করতে পারেন, হাজার হাজার স্টুডেন্ট থেকে বের করা সম্ভব। দ্বিতীয় যেটা হচ্ছে যে বললাম যে নাল হইতে পারে না, যেমন এমপ্লয়ি আইডি যদি নাল হয় তার মানে কি তার কোনো এক্সিস্টেন্স নাই। অন্য যেগুলো যেমন যেমন ধরেন তার লাইসেন্স, একজন মানুষের লাইসেন্স নাও থাকতে পারে, তার পাসপোর্ট নাম্বার নাও থাকতে পারে, একজনের এনআইডি এটা নাও থাকতে পারে, একজন ধরেন কোনো কারণে এনআইডি করে নাই, না হইতে পারে, কিন্তু তার এমপ্লয়ি আইডি মাস্ট বি ওই কোম্পানির এমপ্লয়ি হইতে হলে অবশ্যই থাকবে, তাই না? তাহলে এইটা হচ্ছে মূলত প্রাইমারি কি। প্রাইমারি কি আমরা যদি আমরা রিভিউ করি, যে প্রাইমারি কি হচ্ছে এমন একটা কি যে কিটা দিয়ে যে কোনো একটা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করা সম্ভব, প্লাস ওইটা কখনোই শূন্য হইতে পারে না। ঠিক আছে, এটা গেল প্রাইমারি কি। ক্লিয়ার বিষয়টা? প্রাইমারি কি বলতে কি বুঝি আমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা দ্বিতীয় নম্বরে আসেন, আমরা হচ্ছে দেখি স্যার, ক্যান্ডিডেট কি। হ্যালো স্যার। বলেন। স্যার আপনি একবার বলেছিলেন নাল, একবার বলেছিলেন জিরো, বাট নাল আর জিরো দুটো তো এক না স্যার। হ্যাঁ, নাল আর জিরো এক না, কিন্তু নাল মানে কি কোনো কিছুই নাই, নাথিং।
জি হ্যাঁ, কোনো কিছুই নাই, কিন্তু আমরা আসলে কথা বলার সময় নাল বা শূন্যকে একই অর্থে ব্যবহার করি। যদি প্রোগ্রামিং এর ভাষায় নাল আর শূন্য এক জিনিস না, তাই না? প্রোগ্রামিং এর ভাষায় নাল এবং শূন্য এক জিনিস না, কিন্তু কথা বলার সময় আমরা বুঝি যে ব্রেইন নাল হয়ে গেছে, আবার বলি ব্রেইন শূন্য হয়ে গেছে। কথাটা সত্যি আর কি, মানে এত সিলি বিষয় ধরলে আসলে আগাইতে পারবো না, এটা কথার ইয়াতে বলছি। প্রোগ্রামিং এর যদি এত সূক্ষ্মভাবে ধরেন তাহলে কথাটা মানে আমরা ক্লাস আগাইতে পারবো না, বুঝতে পারছেন? এখানে নাল মানে আমরা শূন্য হিসেবে সরি বুঝাই। স্যার, তাহলে আমার ঠিক আসলে আছে, বুঝতে ভুল হয়েছিল। ঠিক আছে নাল আর শূন্য প্রোগ্রামিং এর এত সূক্ষ্ম জিনিস চিন্তা করেন, আসলে আমি ওইটা মিন করে বলি নাই। এখানে নাল বলতে বোঝাচ্ছে যে এখানে কোনো ভ্যালু থাকবে না, এরকম হইতে পারে না, অবশ্যই কিছু না কিছু একটা থাকবে। হ্যাঁ, অবশ্যই সেটা হচ্ছে ওয়ান থেকে। এখন একজন মানুষের আইডি নাম্বার তো কখনোই শূন্য হবে না, তাই না? কখনোই শূন্য হবে না, তার অবশ্যই ওয়ান থেকেই শুরু হবে। বিষয়টা হচ্ছে সেটা, নাল হবে না এবং শূন্য হবে না, এখানে যদিও দুইটাই সঠিক, বাট আমরা ওই প্রোগ্রামিং এর যৌক্তিকতা বিচার করি যে নাল আর শূন্য এক জিনিস না, সেটা ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, দ্বিতীয় যেটা আছে ক্যান্ডিডেট কি। ক্যান্ডিডেট কি, আমরা কিছুদিন আগে নির্বাচন গেল আমাদের, ঠিক আছে? তো নির্বাচনে দেখবেন যে একটা এলাকায় হচ্ছে 5 জন দাঁড়াইছিল, কিন্তু সেখান থেকে একজন এমপি হয়েছে, এমপি হলো। এই 5 জনের কিন্তু মোটামুটি যোগ্যতা ছিল, সেই জন্যই মূলত তাদেরকে নমিনেশন দেওয়া হয়েছিল, তাই না? এই 5 জন নমিনেশন দেওয়া হয়েছিল, তার মধ্যে একজন এমপি হয়েছে। তো এইখানেও আসলে প্র্যাকটিক্যাল বিষয়টা সেরকম যে 5টা কি হচ্ছে, এইখানে এইটা যদি খেয়াল করেন, এই যে এমপ্লয় আইডি, তারপরে এমপ্লয় লাইসেন্স এবং পাসপোর্ট নাম্বার, এই 3টা কি আসলে প্রাইমারি কি হইতে পারতো, কিন্তু যে কোনো একটা প্রাইমারি কি হয়েছে। অর্থাৎ ক্যান্ডিডেট কি এমন কি হবে যে এক বা একাধিক কি হবে যেগুলো দ্বারা যে কোনো একটা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করা সম্ভব। যেমন ধরেন এমপ্লয়ি লাইসেন্স নাম্বার, এমপ্লয়ি লাইসেন্স নাম্বারও কিন্তু ইউনিক। ইউনিক কিনা বলেন? একটা মানুষের লাইসেন্স নাম্বার, ধরেন এটা ড্রাইভিং লাইসেন্স হতে পারে, বা পাসপোর্ট নাম্বার, এই পাসপোর্ট নাম্বারও কিন্তু ইউনিক। বাংলাদেশের পাসপোর্ট একজনের সাথে আরেকজনের কখনোই মিলবে না। হ্যাঁ, এনআইডি কার্ড মিলবে না, এগুলো সবই আমাদের ক্যান্ডিডেট কি হইতে পারে, এবং এইগুলো দ্বারা ইউনিকলি যে কোনো রেকর্ডকে আইডেন্টিফাই করতে পারি। তাহলে ক্যান্ডিডেট কি এবং প্রাইমারি কির মধ্যে পার্থক্যটা কোথায়? দুইটাই তো আমি বলছি যে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে, সেটাকে আমরা হচ্ছে বলতেছি ক্যান্ডিডেট কি, সেটাই প্রাইমারি কি। তাহলে পার্থক্য হচ্ছে এই যে নট নাল, মানে এইগুলা শূন্য হইতে পারে, মানে এইগুলার ভ্যালু নাও থাকতে পারে। যেমন একজনের এমপ্লয়ি লাইসেন্স নাও থাকতে পারে, একজনের পাসপোর্ট নাম্বার, আমার পাসপোর্ট আছে আর একজনের নাও থাকতে পারে, তাই না? আপনার আছে আমার নাও থাকতে পারে, বিষয়টা সেরকম। তাহলে এইগুলা নাল হইতে পারে, বাট এমপ্লয়ি কখনোই নাল হবে না, এটা হচ্ছে পার্থক্য। প্রাইমারি কি কিন্তু ক্যান্ডিডেট কির একটা, অর্থাৎ এই ক্যান্ডিডেট কির মধ্যে যে এখানে বলছিলাম যে 3টা ক্যান্ডিডেট আছে, তার মধ্যে একটা প্রাইমারি কি, ঠিক আছে? একটা প্রাইমারি কি, যেমন ভাবে এখানে আমি বলছিলাম যে একজন এমপি হয়েছে 5 জনের মধ্যে, তাহলে এই 5 জন ক্যান্ডিডেট কি আর একজন হচ্ছে প্রাইমারি কি। এখন এই 5 জন ক্যান্ডিডেট কি থেকে একজন এমপি যদি বাদ দেয় তাহলে থাকে কয়জন? 4 জন। এই 4 জনকে বলা হয় আবার হচ্ছে অল্টারনেট কি। 4 জনকে বলা হয় অল্টারনেট কি, মানে এরা সবাই এমপি হওয়ার যোগ্যতা ছিল, বাট একজনে বেশি ভোট পাইছে বিধায় একজন এমপি হয়েছে, তার বাকি 4 জনের তো যোগ্যতা ছিল। হ্যাঁ, কিছুটা হয়তো ল্যাকিং ছিল, সে জনপ্রিয়তা পায় নাই জনগণের কাছে, বাট এই যোগ্যতা ছিল। সেই যোগ্যতাটা কি, এইটা যদি টেবিলের ভাষায় বলি, সেই টেবিলের ভাষায় বলছে যে এগুলা দ্বারাও, এই অল্টারনেট কি দ্বারাও ইউনিকলি আইডেন্টিফাই করা যেত, কিন্তু এই অল্টারনেট কি কখনোই প্রাইমারি কি হইতে পারে না। এজন্য ক্যান্ডিডেট কির মধ্যে যে কিগুলা প্রাইমারি কি হতে পারে নাই, সেই কিগুলাকে হচ্ছে আমরা বলি অল্টারনেট কি। তাহলে 3টা কি কি আপনাদের ক্লিয়ার হইলো বিষয়টা? একটা হচ্ছে প্রাইমারি, খুব গুরুত্বপূর্ণ কিন্তু মিলে একেবারে কাছাকাছি, হ্যাঁ, প্রাইমারি। 2 নম্বরে হচ্ছে আমরা কি বললাম? ক্যান্ডিডেট, ক্যান্ডিডেট। 3 নম্বরে বললাম হচ্ছে আমরা অল্টারনেট, ঠিক আছে? এই ক্যান্ডিডেট কি হচ্ছে, ক্যান্ডিডেট কি থেকে এটাও হয় এটাও হয়, ঠিক আছে? ক্যান্ডিডেট কি যদি ওই যে বললাম যে 5 জন এমপির মধ্যে, 5 জন ক্যান্ডিডেটের মধ্যে একজন এমপি হয়েছে, মানে এটা হচ্ছে পিকে, একটা প্রাইমারি কি হয়েছে, এটা হচ্ছে ক্যান্ডিডেটের মধ্যে। তাহলে এই দুটার বাদ দিয়ে যেটা থাকে, যে 4টা থাকবে, সেই 4টাই হচ্ছে মূলত অল্টারনেট কি, ঠিক আছে? এই 3টার কনসেপ্ট হচ্ছে এটা। এর মধ্যে ক্যান্ডিডেট কি আর অল্টারনেট কি, এই দুইটা নাল হইতে পারে, মানে কোনো ভ্যালু নাও থাকতে পারে। নাল হচ্ছে কোনো ভ্যালু নাও থাকতে পারে, হ্যাঁ। আর প্রাইমারি কি যেটা, সেটা হচ্ছে নাল হবে না, নট নাল হবে না।
এই তিনটে বোঝা গেল তাহলে? জি স্যার, ক্লিয়ার। ওকে, আচ্ছা তাহলে স্যার এই যে প্রাইমারি আমি বারবার বলেন। স্যার প্রাইমারি কি কখনো শূন্য হতে পারে না? ক্যান্ডিডেট কি স্যার নাল বা শূন্য হতে পারে? আর অল্টারনেট কি হয়েছে যে পাঁচটার ভিতর যে চারজন মানে বাদ পড়ছে ওই চারজনেরই বলবো অল্টারনেট কি, এইটাই তো স্যার? রাইট রাইট রাইট। আচ্ছা এখানে ওই যে স্যার শূন্য আর নালে উনি যেটা ধরছে সেটা আমাদের লজিক্যালি এখানে আমরা বলবো নট নাল, শূন্য কথাটা ব্যবহার করা এখানে ঠিক না। ঠিক আছে, এখানে নট নাল, নাল মানে বোঝায় যে এখানে কোনো কিছুই নাই, নাথিং, কিছু নাও থাকতে পারে। আর শূন্য মানে তো শূন্য, শূন্যর একটা নির্দিষ্ট মান আছে। আর নট নাল মানে কোনো কিছুই নাই, মান নাই। ঠিক আছে, প্রোগ্রামিং এর ভাষায়। স্যার যদি আমাদের এখানে সেই হচ্ছে অল্টারনেট সিচুয়েশন নাল হবে কি হবে না? অল্টারনেট কি নাল হইতে পারে, নাল হইতে পারে। এই এই যেমন ধরেন আমাদের এখানে এই যে এমপ্লয়ি পাসপোর্ট নাম্বার, একজনের পাসপোর্ট তো নাও থাকতে পারে, সে হচ্ছে অল্টারনেট কি। এই যে লাইসেন্স নাম্বার নাও থাকতে পারে, হচ্ছে অল্টারনেট কি। কিন্তু একটা এমপ্লয়ি ডাটাবেজের এমপ্লয়ি আইডি মাস্ট বি থাকবে, একটা স্টুডেন্ট ডাটাবেজে স্টুডেন্টের আইডি মাস্ট বি থাকবে, বাট একটা স্টুডেন্টের মেইল অ্যাড্রেস নাও থাকতে পারে, একটা স্টুডেন্টের জন্ম নিবন্ধন কার্ড নাও থাকতে পারে, জন্ম নিবন্ধনের যে নাম্বারটা সেটাও তো একটা ইউনিক, তাই না? সেটাও দিয়েও তাকে ইউনিকলি আইডেন্টিফাই করা সম্ভব। আচ্ছা এখন আসে ইউনিক কি। ইউনিক, এই যে বারবার আমি বলতেছি ইউনিক ইউনিক ইউনিক, ইউনিক বলতে কি স্যার বোঝায়? এইখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমার প্রাইমারি কি হচ্ছে, তো আমি ধরে নিলাম এমপ্লয়ি আইডি, কিন্তু আমার ক্যান্ডিডেট কি বা অল্টারনেটিভ কি এগুলো কেন দরকার? কারণ আমি তো ডাটাকে প্রাইমারি কি দিয়ে আইডেন্টিফাই করতে পারতেছি। দরকার কেন সেটা তো আসলে পরের বিষয়, আগে আমরা শিখি এগুলো কেন, এগুলো যেহেতু ডাটাবেজ আছে আমাদের শিখতে হবে। কেন দরকার সেটা পরের বিষয়, যখন আমরা এই এসকিউএল কোয়েরি করতে যাবো তখন বুঝবো এগুলো কেন দরকার। ঠিক আছে, আগে ঠিক আসেন আছে। আমরা এগুলো শিখি। আচ্ছা এই যে ইউনিক ইউনিক বলতে বলছি, ইউনিক মানে কি? একক এবং অদ্বিতীয়, তাই না? অদ্বিতীয় মানে অদ্বিতীয় মানে যেটা ডুপ্লিকেট নাই। হ্যাঁ, অদ্বিতীয়, দ্বিতীয় দর্শী। আচ্ছা, এক এবং অদ্বিতীয় মানে এইটার আর ডুপ্লিকেট কখনো হবে না, যেমন আমরা যে পাস করিয়া বলতেছিলাম। তাহলে এইগুলো অবশ্যই কি ইউনিক কি, অর্থাৎ এই যে প্রাইমারি এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি লাইসেন্স নাম্বার, পাসপোর্ট নাম্বার সবগুলোই হচ্ছে আবার ইউনিক কি, মানে এগুলোর কোনো ডুপ্লিকেট কখন হওয়া সম্ভব না। একজনের একই এনআইডি দুজনের হবে এটা সম্ভব না, একই পাসপোর্ট দুজনের হবে এটা সম্ভব না। ঠিক আছে, স্যার এখানে প্রাইমারি কি অ্যাড হলো না কেন স্যার? অবশ্যই প্রাইমারি কি অ্যাড হয়েছে, মানে এখানে এই তিনটাকে দেখানো হয়েছে। অবশ্যই এই যে প্রাইমারি কি হচ্ছে ইউনিক কি, ইউনিক কি সংজ্ঞা আমি বলতেছি এখানে দেখানোর জন্য, মানে এটা তো এইভাবে দেখানো সম্ভব না, এই জন্য দেখানো হয় না। ঠিক আছে, ছবি তো ওইভাবে দেওয়া নাই তো, এটাই। হ্যাঁ বোঝানো যায়, আমি তো মুখে বলতেছি কোনটা হবে। আচ্ছা স্যার এরপরে আমাদের ইউনিক কি তো তাহলে প্রাইমারি কি প্রাইমারি কি হচ্ছে, তাহলে এই দুইটার মধ্যে আসলে ডিফারেন্সটা কতটুকু? কোনটার মধ্যে ডিফারেন্স? ইউনিক কি তো প্রাইমারি কি হচ্ছে? হ্যাঁ, কোনো ডিফারেন্স নাই, আমি তো এখানে বলিনি ডিফারেন্স আচ্ছা আছে আচ্ছা কোনো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার মানে দুইটা একই অর্থ বহন করে। হ্যাঁ, ইউনিক তো আমি বারবার বলতেছি এই সবগুলা কি ইউনিক, যেটা অদ্বিতীয় বা দুইবার হবে না রেকর্ড, সেটাই ইউনিক। এখন সেটা প্রাইমারি কি হলে হবে, সেটা অন্য যে কোনো কিউ হইতে পারে ইউনিক। হ্যাঁ, যেটা একইবার দুইবার আসবে না সেরকম। আচ্ছা এরপরে আর একটা টার্ম আছে ফরেন কি। আমরা যখন টেবিলের সাথে টেবিলের রিলেশন বা সম্পর্ক তৈরি করি, তখন এক টেবিলের প্রাইমারি কি যখন অন্য একটা টেবিলে বসে তখন সেটাকে বলা হয় ফরেন কি। যেমন আপনি একজন কানাডার মানুষ বাংলাদেশে যখন আসে তখন তাকে আমরা বাংলাদেশি ফরেনার বলি। আবার বাংলাদেশি একজন মানুষ যখন কানাডায় যায় তখন তারা ফরেন কি ফরেনার বলে বাংলাদেশিকে, কারণ সে অরিজিনালি ওই টেবিলের হচ্ছে কোনো কলাম না। যেমন দেখেন এখানে এই টেবিল 2 এটা হচ্ছে ডেজিগনেশন টেবিল, আর এই টেবিল 1 যেটা এটা হচ্ছে এমপ্লয়ি ইনফরমেশন টেবিল। তো এই টেবিলের সাথে এই টেবিলের সম্পর্ক মানে কোন হচ্ছে কোন এমপ্লয়ি কি ডেজিগনেশন সেইটা দেখানোর জন্য বা সেইটা বোঝানোর জন্য মূলত আমরা হচ্ছে এখানে শুধু এই 2 নাম্বার বসাইছি। 2 বলতে আমি প্রথমে টমের কি ডেজিগনেশন সেটা 2 দিয়ে আমরা কিভাবে বুঝবো, এই টেবিলের থেকে আমরা তখন দেখবো যে বিপিও। আরেকজনের 3, সেই 3 কার 3 কি ধরনের ডেজিগনেশন, এটা হচ্ছে অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট। তো ডেজিগনেশন ডিপার্টমেন্ট যাই থাকুক, মূলত বিষয়টা হচ্ছে যে সে এর কোনো ডাটা আমি হচ্ছে অন্য একটা টেবিল থেকে যখন নিয়ে আসতে চাই এই টেবিলে বা দেখাইতে চাই, তখন এই টেবিলের সাথে এই টেবিলের সম্পর্ক বোঝানোর জন্য এই টেবিলের প্রাইমারি কিটা এই টেবিলে হচ্ছে ফরেন কি আকারে বসানো লাগে। ঠিক আছে, এটা রিলেশন করার জন্য প্রয়োজন হয় রিলেশনাল ডাটাবেস ক্ষেত্রে। তাহলে ফরেন কি হচ্ছে কি অন্য একটা টেবিলের প্রাইমারি কি যখন এই টেবিলে বসবে, একটা টেবিলে বসবে, তখন সেটাকে আমরা ফরেন কি বলি। বুঝতে পারছেন ফরেন কি?
জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, স্যার এখন এটা কি আরো ম্যাপিং এর জন্য আরো লাগে? দুইটা টার্ম আছে, আরো দুইটা টার্ম আছে আমাদের। সেই দুইটা টার্ম হচ্ছে আমাদের একটা হচ্ছে একটা হচ্ছে সুপার কি, একটা হচ্ছে সুপার কি, সুপার কি, আর একটা হচ্ছে কম্পোজিট কি, কম্পোজিট কি। আচ্ছা, সুপার কি হচ্ছে এক বা একাধিক, এক এক বা একাধিক, হ্যাঁ, এক বা একাধিক, এই যে কথাগুলো আমি বলতেছি এক বা একাধিক, এই টার্ম গুলোতে কিন্তু এমসিকিউ আসতে পারে, যেটা আমরা এমসিকিউ প্র্যাকটিসে দেখলে বুঝবো। একাধিক, এক বা একাধিক কি মিলে যদি আমাদের কি মিলে যদি কোনো রেকর্ডকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, তখন সেটাকে সুপার কি বলি। এখন আমরা যে একটু আগে পড়ছিলাম যে এমপ্লয় আইডি, এমপ্লয় আইডি দেখেন, ইম্প আইডি, তাই না? ইম্প আইডির সাথে যদি হচ্ছে এমপ্লয় নেম, এই দুইটা দিয়েও কিন্তু একটা মানুষের ইউনিকলি আইডেন্টিফাই করা সম্ভব। আবার কারণ নেম প্লাস হচ্ছে তার ফাদার নেম, ধরেন একটা জায়গায় অনেকগুলো মানুষ আছে, তো সেখানে সুমন নামে 5 জন থাকতে পারে, কিন্তু সুমনের বাবার নাম আরো একজন সুমনের বাবার নাম এক হবে, এটা সম্ভাবনা কি খুবই কম। তাহলে এই যে তার নাম তার ফাদার নাম, এই দুইটা মিলে একটা মানুষকে নির্দিষ্ট করে ইউনিকলি আইডেন্টিফাই করা সম্ভব। ঠিক আছে, এই ধরনের এক বা একাধিক কি মিলে যখন এরকম নির্দিষ্ট করে একটা ইউনিকলি আইডেন্টিফাই করা সম্ভব একটা রেকর্ডকে, তখন সেটাকে আমরা বলি সুপার কি। ঠিক আছে, সুপার কির মধ্যে আমাদের প্রাইমারি কিউ থাকতে পারে। যেমন ধরেন তার এমপ্লয় আইডি প্লাস নাম, এই দুইটা দিয়ে আমি 10,000 এমপ্লয়ের মধ্যে একটা মানুষকে খুঁজে বের করতে পারি। শুধু এমপ্লয় আইডি তো সম্ভবই, বাট এই দুইটার কম্বিনেশনে মূলত আমরা একটা কি তৈরি করতে পারি। অনেক সময় দেখবেন যে লেখা থাকে কোনো একটা, ধরেন বোনাস বা বেতন কিছু দেওয়া থাকলো, তখন তার এমপ্লয় আইডি পাশে নাম দিয়ে দেওয়া থাকলো, মানে নির্দিষ্ট করে বোঝানোর জন্য, বা তার সাথে ডেজিগনেশনও থাকতে পারে, ডেজিগনেশন দিয়ে হচ্ছে থাকতে পারে, একটা মানুষকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য এই তিনটা দিয়েও একটা কি হইতে পারে। এবং এই সুপার কির মধ্যে আমাদের প্রাইমারি কি থাকতে পারে, তবে সুপার কির মধ্যে কিছু কি থাকবে যেগুলো আসলে কখনোই প্রাইমারি কি হওয়ার যোগ্যতা হবে না। যেমন ধরেন এই যে নেই, এটা কখনোই কোনো দিক থেকে প্রাইমারি কি হবে না, কারণ প্রাইমারি হইতে হলে যে ইউনিক, এই নাম কখনো ইউনিক হবে না। এটার নাম একই নামে 5 জন থাকতে পারে একটা কোম্পানিতে বা একটা স্টুডেন্ট ক্লাসরুমে বা যে কোনো জায়গায় আর কি। সেম ডেজিগনেশন, একই ডেজিগনেশন 5 জনের থাকতে পারে, 10 জনের থাকতে পারে, কিন্তু এই তিনটার কম্বিনেশনে একটা যখন আমরা কি চিন্তা করবো, তখন কিন্তু আসলে ইউনিকলি আইডেন্টিফাই করা সম্ভব। আর কম্পোজিট কি যেটা, সেটা হচ্ছে এইটাও সুপার কির মতোই, এইটা হচ্ছে 2 বা ততোধিক, 2 বা ততোধিক। তাহলে পার্থক্য কোথায় দেখেন তো, 2 বা ততোধিক। সুপার কি হচ্ছে, ধরেন একটা টেবিলে আমার একটাই কলাম, সুপার কি হচ্ছে এক বা একাধিক, আর কম্পোজিট কি হচ্ছে 2 বা ততোধিক। ধরেন একটা টেবিলে আমাদের হচ্ছে একটাই কলাম, একটাই কলাম আছে, তাহলে সেই কলামটাকে আমরা সুপার কি বলতে পারি, কিন্তু সেই কলামটা কখনোই কম্পোজিট কি হবে না, কারণ কম্পোজিট হইতে হলে 2 বা ততোধিক লাগবে। বুঝতে পারছেন মিনিমাম বিষয়টা? দুইটা ডেটা লাগবেই স্যার। হ্যাঁ, তাহলে কম্পোজিট কি সুপার কি একই জিনিস, বা এখানে কম্পোজিট কিতে আরো কিছু পার্থক্য আছে। কম্পোজিট কিসে এমন কিছু মানে রেকর্ড রাখা হয় যেগুলো আসলে অতিরিক্ত, মানে অতিরিক্ত বলতে এখন যদি এরকম আমরা বড় একটা টেবিলের কথা চিন্তা করতাম, তো কম্পোজিট কিতে হচ্ছে 4-5টা হচ্ছে কলাম মিলিয়ে একটা মানুষকে নির্দিষ্ট করে আইডেন্টিফাই করা যায়, মানে এটা হচ্ছে ঐচ্ছিক পার্থক্য। বাট মৌলিক পার্থক্য হচ্ছে যে এখানে একটা এক বা একাধিক, আর হচ্ছে 2 বা ততোধিক, এটা হচ্ছে মৌলিক, মানে নির্দিষ্ট করে একটা পার্থক্য। ঠিক আছে, সুপার কি এবং কম্পোজিট কি। আরো একটা কি আছে, সেটাকে বলা হচ্ছে স্যার বইয়ে তো সুপার কি 2 বা ততোধিক লেখা। 2 বা ততোধিক লেখা না, এক বা একাধিক, এক বা না আমি একাধিক, বইয়ে ঠিক দেখলাম আছে। তো স্যার, হ্যাঁ, লেখা এখনই আছে এটা 2 বা দেখেই বললাম। অধিক, 2 বা ততোধিক না, 2 বা অধিক। মেইন কথা বুঝেন, মেইন কথা হচ্ছে আমি কনসেপ্টটা বুঝাই দিছি, এক বা একাধিক বা একের অধিক, যাই হোক এই স্যার বইতে তিনটা ঠিকই আছে লেখা। কনসেপ্ট মিলে হচ্ছে সুপার কি হইতে পারে। আর কম্পোজিট হচ্ছে মিনিমাম 2টা থাকতে হবে। আচ্ছা, এখন আসেন আমাদের আরো একটা কি হচ্ছে সারোগেট কি, স্যার অথবা যদি এটাকে বলা হয় একটা
স্যার একটা কোশ্চেন ছিল, যদি বলেন। স্যার একটা রেকর্ড থাকে তাহলে তো এটা প্রাইমারি কি হয়ে গেল না? সুপার কি তাহলে কি এক রকমের প্রাইমারি কিও বলা যাবে? হ্যাঁ, তখন যদি এরকম থাকে একটাই মাত্র কি, তখন আমি তো বলছি যে সুপার কির মধ্যে প্রাইমারি কি থাকতে পারে, বলছি তো কারণ সুপার কি প্রাইমারি কির সুপার কির অন্তর্ভুক্ত হইতে পারে। প্রাইমারি কির আরো একটা ডেফিনেশন আছে, দেখবেন বিভিন্ন রেফারেন্সে দেখা যায়, সেটা হচ্ছে কি যে মিনিমাল সুপার কি কে প্রাইমারি কি বলা হয়। মিনিমাল সুপার কি মানে কি, যে একটা সুপার কি যদি 3-4টা কলামে হয় তাহলে তার মধ্যে মিনিমাল মানে একটা যেটা না থাকলেই না, যেটা যেটা ছাড়া আসলে ইউনিকলি কোনো মানুষের আইডেন্টিফাই করা সম্ভবই না, সেটাকে মূলত সুপার কি বলা হয়। বিভিন্ন সংজ্ঞা দেখবেন। তার মানে কি সুপার কির মধ্যে অবশ্যই প্রাইমারি কি আছে, তাই না? সুপার কির মধ্যে প্রাইমারি কি থাকতে পারে, কোনো কারণ নাও থাকতে পারে, বাট থাকতে পারে। যেমন একটাই যখন কলাম তখন কি হবে, সেইটাই সুপার কি, সেইটাই হচ্ছে আমার প্রাইমারি কি। আবার সেইটাকেই আমি হচ্ছে বলবো কি, সেটাই হচ্ছে হইতে পারে ক্যান্ডিডেট কি, বাট সেখানে কোনো অল্টারনেট কি থাকবে না। অল্টারনেট কি থাকতে হলেও 2 বা ততোধিক থাকতে হবে। অল্টারনেট কির ক্ষেত্রে 2 বা ততোধিক কি থাকতে হবে, কারণ অল্টারনেট আমি কখন বলবো, যখন একের অধিক আছে। বাট যখন আমার একটাই, তখন তো আসলে অল্টারনেট কি হওয়ার চিন্তার কোনো কারণ নাই এখানে। এই হচ্ছে বিষয়। তাহলে আচ্ছা, স্যার বলা আরো যায় যে একটা স্যার কি সুপার আছে, কি একটা একটা হতে পারে, কিন্তু কম্পোজিট কি কখনো একটা হবে না, একাধিক কি হইতে হবে কম্পোজিট কি কম্পোজিট হইতে কি গেলে। একটা হবে না, এইটা হচ্ছে বেসিক পার্থক্য। এটা হচ্ছে বেসিক পার্থক্য। আচ্ছা, জি এখন স্যার। আরেকটা কি বলছিলাম, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল কি বা সারোগেট কি। আর্টিফিশিয়াল কি, সারোগেট কি, এই কিটা হচ্ছে যে কোনো একটা টেবিল, আপনি যখন মাইস্কুয়েলে টেবিল তৈরি করছেন, অনেকেই আছেন এখানে যারা সফটওয়্যার ইন্ডাস্ট্রি চাকরি করেন জানেন। তো নর্মালি আপনি একটা যখন টেবিল তৈরি করেন তখন দেখবেন যে এই রো আইডি নামে, রো আইডি রো আইডি নামে একটা অটোমেটিক কলাম তৈরি হয়। আপনি এটা আসলে কোনো তৈরি করেন এরকম কলাম, কিন্তু দেখবেন যে 1 2 3 4 5 6 এরকম হচ্ছে সবসময় থাকে। আপনি যদি এখান থেকে 2টা কলাম ডিলিট করে দেন, মানে 2টা রো ডিলিট করে দেন, এই 2টা রো ডিলিট করে দিলে তাহলে এই রো আইডিটা 3 থেকেই শুরু হয়, 3 থেকে শুরু হবে। এটাকে আপনি আর হচ্ছে এক করতে পারবেন না, এক করা, এটা আপডেট করার সুযোগ নেই। এই কি দুইটাকে বলা হয় আর্টিফিশিয়াল কি, মানে এটা টেবিলের সাথে সাথে জেনারেট হওয়ার সাথে সাথে এই কি দুইটা হচ্ছে অটোমেটিক্যালি জেনারেট হয়, এই টেবিলটা অটোমেটিক্যালি জেনারেট হয়, এবং প্রত্যেকটা ডাটা ইনসার্ট করার সাথে সাথে এটা অটোমেটিক এক করে বাড়তে থাকে, মানে অটো ইনক্রিমেন্ট হতে থাকে এটা। হ্যাঁ, এইটার উপর আসলে ইউজারের কোনো কর্তৃত্ব নাই, এই জন্য এইটাকে বলা হয়েছে আর্টিফিশিয়াল কি, মানে এটা ইউজার তৈরি করে না। এটাকে আর্টিফিশিয়াল কি বা এটাকে সারোগেট কিও বলা হয়। এখন দেখেন একটা টার্ম খুব কিন্তু ইন্ডিয়াতে আছে, সারোগেট মাদার। সারোগেট মাদার মানে কি, মানে ভাড়া করা মাদার, এরকম, মানে যেটা আসলে আসল মা না, এরকম মা, তাই না? তো এইটা হচ্ছে মূলত আর্টিফিশিয়াল কি বা সারোগেট কি বলা হয়। ঠিক আছে, আর্টিফিশিয়াল কি অটোমেটিক্যালি কি তৈরি হয় না? হ্যাঁ, অটোমেটিক্যালি তৈরি হয়। এটা একটা টেবিল যখন আপনি ক্রিয়েট করবেন, একটা টেবিল ক্রিয়েট করলে দেখবেন যে ওই রোটা আপনি তো ওই কলামটা আপনি তৈরি করেন না, বাট ওরকম একটা কলাম অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে। ঠিক আছে, ওই যে ইন্টারনেট আচ্ছা বন্ধ হয় নাই, মানে বন্ধ করা হয় নাই, বন্ধ হয়ে গেছে, আমাদের পলক স্যার বলছিল না তো, সে এটা হচ্ছে এরকম। এটা আসলে তৈরি করা লাগে না, অটোমেটিক তৈরি হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে মূলত আমাদের বিভিন্ন ধরনের কি যেগুলো ছিল, মোটামুটি 7-8টা কি, এইগুলো আমাদের আসে। তো এখান থেকে আসলে আমাদের এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন অনেক আসে, অনেক পরীক্ষাতে দেখবেন যে আসে। হ্যাঁ, আরো একটা টার্ম আছে, সেগুলো থেকে আসে। আবার অনেক সময় এখানে ভাইভাতে জিজ্ঞেস করে যে প্রাইমারি কি বলতে কি বুঝেন। হ্যাঁ, তারপর একটা টেবিলের কথা বলে যে একটা স্টুডেন্ট টেবিলে প্রাইমারি কি কোনটা হইতে পারে বলেন তো, এরকম ভাবে আমাদেরকে বলে। বা ফরেন কি কি, এগুলো ভাইভাতে জিজ্ঞেস করে, বিগত বছরে জিজ্ঞেস করছে, আমরা দেখছি। এখানে আপনার একটু পার্থক্য দেওয়া আছে যে সুপার কি, ক্যান্ডিডেট কি, অল্টারনেট কি, ক্যান্ডিডেট কি, এগুলোর মধ্যে পার্থক্য কি। হ্যাঁ, আরো ক্লিয়ারলি বোঝানোর জন্য এই পার্থক্যগুলো একটু দেখেন, আমি আশা করি যেভাবে বলছি সেটা হয়ে গেলে এগুলো বুঝতে পারবেন। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা টার্মস, যেটা আমাদের এই রিটেন পরীক্ষাতে এটা বিস্তারিত বেশি আসে। হ্যাঁ, বিভিন্ন পরীক্ষায় ব্যাংক বলেন, অন্যান্য আইটির পরীক্ষাগুলোতে দেখবেন নর্মালাইজেশন অনেকবার আসছে, অসংখ্যবার নর্মালাইজেশন জিনিসটা আসছে। তো নর্মালাইজেশন বিশেষটা আসলে কি, নর্মালাইজ শব্দটা আছে হচ্ছে নর্মালাইজ, নর্মালাইজ, ঠিক আছে, নর্মাল, নর্মাল থেকে মূলত হচ্ছে নর্মালাইজ আসছে, নর্মালাইজেশন। ঠিক আছে, তো নর্মাল সবার মানে কি সাধারণ, তাই না? সাধারণ, সাধারণ মানে এইখানে নর্মালাইজেশন বলতে যেটা বোঝানো হয়, আমাদের ডাটা ডুপ্লিকেট ডাটা,
ডুপ্লিকেট বা যেটাকে বলা হয় যে ডাটা রিডান্ডেন্ট ডাটা, ডুপ্লিকেট ডাটা বা রিডান্ডেন্ট ডাটা, ডাটা ডুপ্লিকেসি বা রিডান্ডেন্ট ডাটা হচ্ছে মোছার জন্য আমাদের একটা বড় টেবিলকে কয়েকটা আলাদা আলাদা টেবিলে ভাগ করে সেগুলো আমাদের রিলেশন তৈরি করে দেওয়া, সেগুলোর মধ্যে বিভিন্ন কির মাধ্যমে সম্পর্ক তৈরি করে দেওয়ার যে প্রসেস, সেটাকে মূলত বলা হয় নর্মালাইজেশন। আমি আবার একটু যদি বলি যে নর্মালাইজেশন ইজ এ প্রসেস যেখানে কি করা হয় যে ডাটা ডুপ্লিকেসি বা রিডান্ডেন্ট ডাটা দূর করে ডাটাকে হচ্ছে মূলত বিভিন্ন টেবিলে ভাগ করা হয়, ডাটাকে ফ্লেক্সিবল করা হয়। এর মাধ্যমে হচ্ছে দেখা যায় যে আমাদের যে ডাটা খোঁজার স্পিড বা ডাটার কোয়েরি স্পিড এটা অনেক আসলে বৃদ্ধি পায়, পারফরমেন্স বৃদ্ধি পায়। কারণ অনেক সময় দেখা যায় যে একই ডাটা ডুপ্লিকেট দূর করতে করতে আপনার ডিস্কের সাইজ অনেক বাড়বে, কিন্তু আপনি যখন এই ডুপ্লিকেট ডাটা দূর করবেন একই ডাটা রিপিটেডলি হবে না। যেমন একটু আগে আমরা দেখছিলাম যে ডেজিগনেশন, একই ডেজিগনেশন একটা টেবিলে যদি রাখি আমরা 50 জন মানুষের 50টা বার আসতে পারে, হ্যাঁ, যদি 50 জন অফিসার থাকে। কিন্তু এটা যদি আমি আর একটা টেবিল এরকম দিয়ে দিতাম যেখানে আইডি নাম্বার দিছি আর এখানে ডেজিগনেশন নাম, তাহলে এই এমপ্লয়ি টেবিলে শুধু হচ্ছে এই আইডিটা লিখে দিলেই হয়েছে, যেটা আমরা একটু আগে দেখছিলাম। এই আইডিটা লিখে দেন, 2 দ্বারা হচ্ছে যে কোনো এখানে 2 দ্বারা একটা ডেজিগনেশন আছে, তো এত বড় অক্ষরটা এখানে আর লেখা লাগলো না, শুধু 2 দ্বারা হয়। কারণ এটার সাথে এটার একটা সম্পর্ক তৈরি করে দেবো। এই প্রসেস মূলত হচ্ছে ডুপ্লিকেসি দূর করা হয়। তো সেই ডুপ্লিকেসি দূর করার মূলত হচ্ছে 4টা আমরা বলি, যদি বর্তমানে এই নর্মাল ফর্ম, ফিফথ নর্মাল ফর্ম, সিক্স নর্মাল ফর্ম আরো কয়েকটা আছে, তবে অধিকাংশ রেফারেন্স গুলোতে 4টা নর্মাল ফর্মের কথা বলা হয়। প্রথম যেটা সেটা হচ্ছে ফার্স্ট এনএফ বা হচ্ছে প্রথম নর্মাল ফর্ম, ফার্স্ট এনএফ, ফার্স্ট নর্মাল FIRST, ফার্স্ট নর্মাল ফর্ম। না, ফার্স্ট নর্মাল ফর্ম, ফার্স্ট নর্মাল ফর্মের যে মেইন যে মানে মেইন যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যে ডাটা অবশ্যই সিঙ্গেল ইউনিটে থাকতে হবে, সিঙ্গেল ইউনিট থাকতে হবে, ঠিক আছে? মানে এটাকে বলা হয় অটোমিক ভ্যালু থাকতে হবে, অটোমিক ভ্যালু থাকতে হবে। অটোমিক ভ্যালু বলতে কি বোঝায়? যেমন ধরেন আমি এরকম লিখলাম, হ্যাঁ, এরকম এটা একটা টেবিল আছে, যেমন এখানে ধরেন আইডি, তারপরে হচ্ছে নেম, তারপর হচ্ছে মোবাইল নাম্বার, হ্যাঁ, মোবাইল। এখন একজন মানুষের আইডি এক, ধরেন তার নাম সুমন, এখন দুইটার নাম্বার আছে 017, হ্যাঁ, 70 সামথিং, আর একটা 0168 সামথিং। এখন দেখেন এইখানে এই যে সুমন নামের একই মোবাইল নাম, মানে এখানে একজন বাট দুইটা মোবাইল নাম্বার একটা ফিল্ডে লেখা, তো এইটা থাকতে পারবে না। ফার্স্ট নর্মাল ফর্ম অনুযায়ী যে কোনো একটা ফিল্ডে অটোমিক ভ্যালু বা সিঙ্গেল ভ্যালু থাকতে হবে, দুইটা ভ্যালু থাকতে পারবে না। তাহলে এইটাকে যদি আমি ফার্স্ট নর্মাল ফর্মে নিতে চাই তাহলে কি করব বলেন তো? আমি এই টেবিলটাকে হচ্ছে এখানে তাহলে আইডি, আমরা ঠিক টেবিলের আছে, রো হবে 3টা, এখানে মোবাইল নাম্বার, তাহলে রো হবে এখানে দুইটা, আইডি 1 সুমন, এটাও এখানে 016। এইটা থেকে এইটা কনভার্ট করা হচ্ছে মূলত ফার্স্ট নর্মাল ফর্ম। দেখেন ব্যাংক বা ওইগুলোতে অ্যানালিটিক্যাল প্রশ্ন যেখানে হয় সেখানে কি করে এরকম একটা টেবিল দিয়ে দেয়, তারপর বলে এই টেবিলটাকে ফার্স্ট নর্মাল ফর্মে কনভার্ট করো বা সেকেন্ড নর্মাল ফর্মে কনভার্ট করো, মানে রিটেনের প্রশ্নে আর কি, ঠিক আছে? তো এমসিকিউতে আমাদের হচ্ছে এই জাস্ট কনসেপ্টটা বুঝে যে এটা ফার্স্ট নর্মাল ফর্মের মেইন কনসেপ্টটা কি বলতে সেটা আমরা ফার্স্ট নর্মাল ফর্মে কি বলছে বুঝতে পারছেন তাহলে সবাই যে কিভাবে থাকবে, যে অটোমিক ভ্যালু অর্থাৎ সিঙ্গেল ভ্যালু থাকবে, একটা ফিল্ডে মাল্টিপল ভ্যালু থাকতে পারবে না। ক্লিয়ার? ফার্স্ট নর্মাল ফর্ম। স্যার আরেকবার একটু শুনতে স্যার চাই। একাধিক ভ্যালুকে স্যার সিঙ্গেল ভ্যালুতে পরিণত করা, এটাই তো নাকি স্যার? হ্যাঁ, একটা ফিল্ডের মধ্যে, এটা একটা ফিল্ডের মধ্যে দুইটা মোবাইল নাম্বার আমি এইভাবে লিখতে পারবো না ডাটাবেজে। আমার লিখতে হলে এটা আলাদা আলাদা, এটা দুইটা ডাটা। অর্থাৎ আমি যদি কাউরে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে চাই তাহলে এখানে সার্চ করে বের করা সম্ভব না। যদি আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে আমি এই লোকটাকে সার্চ করে বের করতে পারবো। অনেক সময় ধরেন একটা হসপিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যার যারা করছে তারা হচ্ছে অনেকদিন পরে একটা পেশেন্ট এসে বলে যে মোবাইল নাম্বার এইটা, আমার একটা বের করে দেন, এর আগে কোন ডাক্তার দিয়েছিল ভাই, তখন দেখা যায় মোবাইল নাম্বার দিয়ে সার্চ দিলে ডাটা বের হয়ে যায়। এইরকম যদি ডাটাবেস ডিজাইন থাকে তাহলে সব কখনো মোবাইল নাম্বার দিয়ে বের করতে হবে, কারণ এই ফিল্ডটা তো অটোমিক না, মানে সিঙ্গেল ভ্যালু না, সার্চ করতে পারবে না। এইভাবে হলে বের করা সম্ভব। এখন দেখেন এই যে ডাটাটা আমরা করলাম, এইখানে দিকে খেয়াল করেন, এই টেবিলটার, এই যে টেবিলটা, এই টেবিলে একটা সমস্যা আছে। সমস্যা কি বলেন তো? এখানে কি এটা কি রিডান্ডেন্ট?
যুক্ত না স্যার রিডান্ডেন্ট মুক্ত বলেন তো? রিডান্ডেন্সি ব্রেক করে ফেলেছে। না, এখানে ফার্স্ট নরমাল ফর্ম দূর করছে, কিন্তু এখানে কিন্তু রিডান্ডেন্ট মুক্ত হয় নাই। কারণ কি, ডাটা ডুপ্লিকেট আছে না, এটা আছে, ডাটা ডুপ্লিকেট আছে। কিভাবে আছে বলেন তো? এই যে সুমন নামে একই জিনিস, একজনের আইডি দুইটা রিপিট আছে না, ডুপ্লিকেট ডাটা। মানে এইখানে জি, একটা স্যার একটা মনে হচ্ছে নাম, মোবাইল পাশে নাম্বার একটা দুটো রো আছে। নিলে ভালো হতো। না, ভালো হইতো সেটা পরের বিষয়, ভালো হবে সেটা আমরা স্টেপ স্টেপে চিন্তা করব। তো ফার্স্ট নরমাল ফর্মে এটা ভাঙলাম আমি, কিন্তু এইটা সমস্যা আছে, এটাও রিডান্ডেন্ট মুক্ত না। তাহলে এইটাকে রিডান্ডেন্ট মুক্ত করার জন্য আমাদের সেকেন্ড নরমাল ফর্ম, যেটা নরমালাইজেশনের সেকেন্ড ধাপ, সেকেন্ড এনএফ, 2NF, যেটাকে আমরা বলা হয়েছে সেকেন্ড নরমাল ফর্ম। ঠিক আছে, সেকেন্ড নরমাল ফর্মে রূপান্তর করতে হবে। কিভাবে করব দেখেন, সেকেন্ড নরমাল ফর্মে তো শর্ত, সেটা হচ্ছে কি, একটা প্রাইমারি কি থাকতে হবে, প্রাইমারি কি থাকবে। প্রথমে তো আমার হচ্ছে, প্রথমে তো 1 নাম্বার শর্ত হচ্ছে যে ফার্স্ট এনএফ থাকতে হবে, মানে প্রথম নরমাল ফর্মের শর্তে থাকতে হবে, এটা হচ্ছে প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে, এটা প্রত্যেকটা ইয়াতে একটা প্রাইমারি কি থাকতে হবে। একজনের ইয়া হচ্ছে, একটু অফ করেন। ঠিক আছে, কি বলছে বলেন তো, কি বলছি আমি, এটা একটু বলতে স্যার পারবেন? আমাদের কি বললাম? ফার্স্ট নরমাল ফর্ম তো থাকবেই, তারপরে আবার হচ্ছে একটা প্রাইমারি কিউ থাকবে। হ্যাঁ, এইটাই সেকেন্ড নরমাল ফর্মে বসে ইয়া হচ্ছে যে ফার্স্ট নরমাল ফর্মে এটা অবশ্যই থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে এইরকম যেখানে প্রাইমারি কি থাকতে হবে। প্রাইমারি কি সংজ্ঞা অনুযায়ী আমি পড়ছি যে প্রাইমারি কি হবে ইউনিকলি আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখানে দেখেন, এই 1 রে আমি প্রাইমারি কি বলতে পারবো না, কারণ 1 দুইবার আছে, তাই না? প্রাইমারি কি হইতে হলে এটাকে কি করতে হবে, এটাকে আমার টেবিলে ভাঙতে হবে, দুইটা টেবিলে আমার হচ্ছে ভেঙে ওইটাকে বানাইতে হবে। ওইটাকে আমি যদি বানাই তাহলে এরকম একটা আমি ইয়ে পাবো, হচ্ছে এখানে আইডি নাম্বার, আর এখানে নেম। ঠিক আছে, আর একটা টেবিল আমার হচ্ছে বানাইতে হবে, যেই টেবিলে হচ্ছে থাকবে এমআইডি, মোবাইল আইডি ধরুন আমি দিলাম। ঠিক আছে, এখানে নাম্বার তো এই টেবিলের সাথে এটা সম্পর্ক তৈরি করার জন্য এই এমআইডিটা এখানে আমার রাখতে হবে। তাহলে এখানে ধরেন 1 নাম্বার আইডি ধরুন এখানে সুমন আছে, এখানে ধরেন আছে অন্য একজনের নাম আছে, তো এখানে 1, এর আইডি হচ্ছে 2। এখন এইখানে কি হবে, এখানে 1 নাম্বার আইডিতে হচ্ছে ধরেন 1 নাম্বার আইডিতে 01707 সামথিং এরকম একটা, 2 নাম্বার আইডিতে একটা মোবাইল নাম্বার থাকবে, এরকম কিছু একটা থাকবে। তখন কি হবে যে এইটা থেকে আমি তার মোবাইল নাম্বারটা সার্চ করে বের করার জন্য সুমনের নাম একবার আছে, এখান থেকে আমি জয়েন করে নিয়ে আসতে পারবো। মানে কোনো একটা ডাটা, মোবাইল নাম্বার না, অন্য কিছু হইতে পারে। মানে এই টেবিলের সাথে এই টেবিল থেকে আমি হচ্ছে এই ডাটাটা বুক করে বা ইয়া করে নিয়ে আসবো। এখানে ডাটা ডুপ্লিকেট হলো না, সুমন একবারই আছে, সুমন একবারই আছে। ঠিক আছে, এরকম কোনো কিছু আমার করতে হবে। ঠিক আছে, তো এই টেবিলের সাথে এই টেবিলের যে সম্পর্ক, এই টেবিলের সাথে এই টেবিলের সম্পর্ক আমি হচ্ছে দুইটা টেবিলে ভাগ করলাম, যেখানে এইটা হচ্ছে প্রাইমারি কি, এখানে এইটা হচ্ছে পিকে মানে প্রাইমারি কি, যেখানে ইউনিকলি আছে। তার মানে আমি যে কোনো একটা নামকে এখানে যদি সার্চ করতে চাই তাহলে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। এইটা হচ্ছে আমার মেইন গোল। এটা আমার সেকেন্ডারি গোল বলতে কি, এখানে ডাটাটাকে আমি সরাই অন্য একটা টেবিলে নিয়ে গেলাম, যাতে আমি এটার সাথে জয়েন করাইতে পারি। ঠিক আছে, এটা হলো সেকেন্ড নরমাল ফর্মের বৈশিষ্ট্য। এখন আছেন থার্ড নরমাল ফর্ম। থার্ড নরমাল ফর্মে হচ্ছে প্রধান যে শর্ত সেটা হচ্ছে সেকেন্ডে থাকতে হবে, সেকেন্ডে থাকবে। সেকেন্ড নরমাল ফর্মে ওই যে প্রাইমারি কি এগুলো সব থাকতে হবে, আর সেকেন্ডে থাকলে কি ফার্স্টে অটোমেটিক থাকবে। দ্বিতীয় যে কন্ডিশন সেটা হচ্ছে আমার যদি এরকম একটা কলাম হচ্ছে বির উপর নির্ভরশীল থাকে এবং বি এর উপরে আবার সি নির্ভরশীল থাকে এবং এ যদি পি কে হয় মানে প্রাইমারি কি হয়, তাহলে এখানে সম্পর্কটা এরকম দাঁড়ায় যে এর উপরে হচ্ছে সি, মানে সি এর উপরে নির্ভরশীল, এ বি এর উপর নির্ভরশীল, সি এর উপরে নির্ভরশীল। বিষয়টা এরকম একটা আমরা অঙ্ক করতাম, আমরা ইয়া দেখছেন কিনা, যে হচ্ছে এরকম 2:3, 3:4। তাহলে এখানে বলা যায় 2:, হ্যাঁ এরকম একটা আমরা ইয়ে বলতে পারি। স্যার বিষয়টা তো এরকম না, বিষয় হচ্ছে যে যদি এরকম হয় যে এর সাথে এর সম্পর্ক থাকে এবং এর সাথে এর সম্পর্ক থাকে, তাহলে এর সাথে এর সম্পর্ক আছে, এরকম আমরা একটু কিছু বলতে পারি। হ্যাঁ, আরো সহজে আমরা যদি একটু বলি, যেমন ধরেন
আপনি একজনের পরোক্ষ বন্ধু হইতে পারেন কিভাবে? ধরেন রহিম রহিম আপনার সাথে, আপনি রহিম, আপনার সাথে পরে হচ্ছে করিম, একই ক্লাসে পড়েন, ধরেন আপনি একই স্কুলে, কিন্তু করিমের সাথে আবার একজন হচ্ছে, ধরেন হচ্ছে এর সাথে প্রাইভেটে পড়ে। এখন সুমন এর সাথে করিমের সাথে কানেক্টেড, করিম আবার রহিমের সাথে কানেক্টেড। তো আমাদের এরকম বন্ধু কিন্তু আছে যে সরাসরি আমার বন্ধু না, কিন্তু আমার বন্ধুর বন্ধু। তাহলে এই রহিম কিন্তু সরাসরি সুমনের বন্ধু হইতে পারে এইভাবে, তাই না? রহিম হচ্ছে মূলত আমাদের সুমনের বন্ধু এইভাবে হইতে পারে। এখন এইটাকে যে বলছে, এটাকে বলা হয় ট্রানজিটিভ রিলেশন, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি বলা হয়। ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি কি মানে তিনটা জিনিসের মধ্যে ডিপেন্ডেন্সি, মানে তৃতীয় পক্ষ সরাসরি হচ্ছে এই প্রথম পক্ষের সাথে ডিপেন্ডেন্ট হয়ে যায়। যেমন রহিম, এই যে এখানে বলছিলাম যে এ থেকে বি এর উপরে নির্ভরশীল, সি বির উপর নির্ভরশীল, সুতরাং সি এর উপর নির্ভরশীল, আমরা এটা সরাসরি বলতে পারি এই যে এরকম। কিন্তু এইটা হওয়া যাবে না। যদি প্রাইমারি কি হয়, তাহলে এর উপরেও বি নির্ভরশীল, বিও এর উপর নির্ভরশীল হতে হবে, সিও এর উপরে নির্ভরশীল হইতে হবে। ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের, যদি প্রাইমারি কি থাকে একটা, তাহলে সেই প্রাইমারি কির উপরে অন্য নন কি গুলো অবশ্যই ডিপেন্ডেন্ট হইতে হবে। অর্থাৎ প্রাইমারি কি দ্বারা এগুলাকে আলাদাভাবে চিহ্নিত করা যাবে। প্রাইমারি কি ছাড়া অন্য কারো উপর আবার নন কি, নন, এগুলোকে অনেক নামে বলে, নন কি, নন প্রাইম একটা, দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দ লেখা থাকে। আসল কথা এটাই যে কোনো প্রাইমারি কি থাকলে সেটার উপরে নির্ভরশীল সবগুলো হইতে হবে, এবং আরেকজনের ভায়াতে নির্ভরশীল হবে, এটা হইতে পারবে না। তাহলে এখানে শর্ত দাঁড়ালো কি? প্রথমে হচ্ছে সেকেন্ড নর্মাল ফর্মে থাকবে, দ্বিতীয় হচ্ছে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকবে না, ডিপেন্ডেন্সি থাকবে না, মানে পরোক্ষ, যেটাকে বলি যে পরোক্ষ নির্ভরশীলতা থাকবে না, প্রত্যক্ষ নির্ভরশীলতা থাকতে হবে। ঠিক আছে? বইয়ে দেখেন এই কথাগুলো এখানে লেখা আছে নর্মাল ফর্মে। আমি এই যে সুবিধা অসুবিধা এগুলো কিন্তু এত বিস্তারিত দেখাইনি, কারণ এই সুবিধা অসুবিধা এগুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন। এটা এত আহামরি কঠিন কিছু না, যে নর্মালাইজেশনে কি হয়, ডাটা পুনরাবৃত্তি দূর হয়, ডাটা ফাস্ট হয়, মেমোরি সাইজ কম ইত্যাদি, এগুলো হাবি যাবি আপনারা পারবেন। ঠিক আছে? দেখেন এইখানের দিকে খেয়াল করেন, এই টেবিলটার দিকে খেয়াল করেন। এই টেবিলে এমপ্লয়ি আইডি হচ্ছে কি পিকে, প্রাইমারি কি, তাই না? এমপ্লয়ি আইডির উপরে নাম নির্ভরশীল, এমপ্লয়ি আইডির উপরে জিপ কোড নির্ভরশীল। মানে একটা এমপ্লয়ি আইডির নির্দিষ্ট করে যদি আমি জিপ কোড বের করতে চাই, তাহলে তার প্রাইমারি কি দ্বারা বের করতে হবে। ঠিক আছে? এখন আবার দেখেন এই জিপ কোডের উপর আবার নির্ভরশীল তার থানা, তার ডিস্ট্রিক্ট, অর্থাৎ একটা জিপ কোড দিয়ে তার থানা বা ডিস্ট্রিক্ট বের করা যায়। হ্যাঁ, দেখবেন যে ওই যে আমাদের 1000 জিপিও 1000, জিপিও 1000 কোনটা জানেন? এটা হচ্ছে মনে হয় মতিঝিলে, তাই না? আচ্ছা, এইটা যদি কেউ জানি যে এইটার জিপিও 1000 হচ্ছে মতিঝিলের, তাহলে আমি এখান থেকে কি থানা, তারপরে এটা জেলা, তারপর বিভাগ বলতে পারতেছি না? কিভাবে বলতে পারতেছি? আমি জানি যে জিপিও 1000 হচ্ছে মতিঝিলের, মতিঝিল আছে কোন থানার? ধরেন মতিঝিল থানারই অন্তর্ভুক্ত। এটা যদি আলাদা কোন টেবিল থাকে সেখান থেকে বের করতে হবে। আর মতিঝিল হচ্ছে ঢাকা জেলার, ঢাকা জেলা হচ্ছে ঢাকা বিভাগের। তার মানে আমার মূলত জানা লাগে এই 1000 জানলে আমি হচ্ছে এই অন্য থানা, অন্য জেলা, অন্য ইয়েগুলা বের করতে পারি। তো ডাটাবেজে অনেক সময় যখন কুরিয়ার ই কমার্স যখন তৈরি করতে যান, ই কমার্সে দেখবেন যে যে আপনি শুধুমাত্র হয়তো একটা পোস্ট কোড বা আপনার ইয়েটা সিলেক্ট করেন, হ্যাঁ, থানাটা সিলেক্ট করেন। থানা সিলেক্ট করলে আর কিছু আপনার সিলেক্ট করা লাগে না, কারণ থানা যদি পাই আমি তো তাহলে তার জেলা, তার বিভাগ সবই বের করতে পারবো। বা কেউ যদি ইউনিয়ন সিলেক্ট করার অপশন দিয়ে দেন, তাহলে ইউনিয়নটা সিলেক্ট করে ওইটা ডাটাবেস থেকে কিন্তু তার যে কি বলে যে তার যে ডেলিভারি যে চালান, সেই চালানে দেখবে তার জেলা, ডিস্ট্রিক্ট সব বসে গেছে অটোমেটিক আইসা। কিভাবে আসলো? কারণ এই যে ইউনিয়ন বা থানা, এইটা ব্যাকএন্ডে সেট করা আছে যে এইটা কোন জেলার অন্তর্গত, সঙ্গে টেবিলে এরকম সেট করা আছে কোন জেলার, সেটা হচ্ছে বের করে ফেলানো সম্ভব বা বের করা যায় এইভাবে। তো এইভাবে আসলে হইতে পারবে না, এই পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকতে পারবে না। এমপ্লয়ি আইডির উপরে এই নির্ভরশীল, আবার এইটার উপর এইটা নির্ভরশীল, এরকম হইতে পারে না। সরাসরি এইটাও এর উপরে নির্ভরশীল হইতে হবে, এরও এর উপরে নির্ভরশীল হইতে হবে, যদি তারা একই টেবিলে থাকতে চায়। আর যদি একই টেবিলে না থাকে তাহলে তো ওকে। ধরেন তাহলে আমি কি করবো, এইটা নিয়ে একটা টেবিল তৈরি করব, আর এইটা নিয়ে একটা টেবিল আমি তৈরি করবো, তারপর এই দুই টেবিলের সাথে সম্পর্ক করে দিব। আর এখানে
এখানে একটা জিনিস করবো, আমি এমপ্লয়ি জিপটা এখানেও একটা কমন নিয়ে আসবো। এইটা একটা টেবিল হবে, এইটা টেবিল হবে, এইটার সাথে এইটার সম্পর্ক তৈরি হবে। আমি যে কোনো একটা এমপ্লয়ি আইডির যদি একটা জিপ কোড জানি, তার কোন থানা অন্তর্গত বা কোন জেলা অন্তর্গত সেটা আমি ইজিলি বের করতে পারবো। ঠিক আছে, তাহলে সেটাই আমরা করছি। এই যেখানে এই টেবিলে আলাদা একটা টেবিলে ভাগ করা হয়েছে পরের ইয়েতে থার্ড নরমাল ফর্মে। এই যে এখানে একটা এরকম টেবিলে ভাগ করা হয়েছে, একটা টেবিলে শুধু থাকবে তার নাম, তার জিপ কোড, আর একটা টেবিলে জিপ কোড দিয়ে পরবর্তীতে থাকবে। এখন আমি যদি বলি যে 104 এমপ্লয়ি আইডি যার, তার থানা কত, আমরা নিজে করতে পারবো। কারণ কোন বের করতে হবে, আমি এই 3223 মানে 8223 এইটা দিয়ে আমি পরবর্তী যে টেবিল আছে এটার, এই টেবিলে আমি হচ্ছে সার্চ করব। এখানে আমি সার্চ করে নিয়ে আসবো এখান থেকে। এই যে এখান থেকে 8223 হচ্ছে তার থানা হবে উজিরপুর, জেলা হবে হচ্ছে বরিশাল। ঠিক আছে, এটাকে চাইলে আমরা আরো ভাঙতে পারি, এটা আরো ভাঙবো, আমাদের হচ্ছে 4 BCNS এ গিয়ে এটা আরো ভাঙা সম্ভব, আরো ভাঙবো আমরা। আচ্ছা, তাহলে দেখেন এইখানে এমপ্লয়ি জিপের উপরে এই থানা নির্ভরশীল, আবার এই ডিস্ট্রিক্টও হচ্ছে মূলত এই থানার উপরে নির্ভরশীল। এখানেও কিন্তু আরো একটা ডিপেন্ডেন্সি আছে, যায় না। এইটাকে আবার আমরা হচ্ছে পরবর্তীতে আরেকটা ভাঙবো। তো তার আগে বলেন যে থার্ড নরমাল ফর্মটা আপনারা বুঝছেন কিনা, থার্ড এনএফ এটা বুঝছেন কিনা, থার্ড নরমাল ফর্ম। জি স্যার, বুঝতে পারছি। ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিটা যদি বুঝেন তাহলেই হবে। মানে প্রত্যেকটা টেবিলে তার যে কলাম গুলো থাকবে, নন কি অ্যাট্রিবিউট গুলো থাকবে, নন কি কলাম গুলো থাকবে, সেটা অবশ্যই প্রাইমারি কির উপরে নির্ভরশীল হতে হবে, এইটাই মূলত বলছে। আর যদি নির্ভরশীল না হয়, মানে ভায়াভা নির্ভরশীল পরোক্ষ হয়, তখন সেটাকে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি বলবো। তো এমসিকিউ আসে একটা খুব, যে কোনটায় ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি দূর করা হয় কোন নরমাল ফর্মে, এটা বলা হয়। কোন নরমাল হবে, ডেফিনেটলি থার্ড নরমাল হবে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি হচ্ছে বলা হয়। আর বুয়েট প্যাটার্ন বা এই ধরনের যারা অ্যানালিটিক্যাল প্রশ্ন করে, তখন এইগুলা থেকে অনেক, এই নর্মালাইজেশন থেকে দেখবেন অনেক ঘুরে পেছে প্রশ্ন করে, একটা সিনারিও বলে দেয়, সেই সিনারিওতে বলে যে এখান থেকে মানে ডিপেন্ডেন্সি গুলো বের করার জন্য কোনটার সাথে কোনটা ডিপেন্ডেন্সি, এরকম বিভিন্ন প্রশ্নগুলো অ্যানালাইসিস গুলো দেখবেন। তো যারা ব্যাংকে বা অন্যগুলো পরীক্ষা দেবেন, এটা নিয়ে আরো বিস্তারিত একটু হচ্ছে স্টাডি করবেন, এগুলো ভেঙে ভেঙে কিভাবে বের করা হয় ডিটেইল। তো আমরা এখানে এমসিকিউ ভিত্তিক যেহেতু একটু বেশি আলোচনা করতেছি, ফোকাস করতেছি, আমরা আরো বিস্তারিত আসলে লিখে লিখে দেখাইতে পারলাম না বা দেখাচ্ছি না। বিসিএনএফ হচ্ছে বয়েস কোড নরমাল ফর্ম। ঠিক আছে, এইটা আমাদের এই থার্ড নরমাল ফর্মের একটু আপডেট ভার্সন, ওটাকে উন্নত সংস্করণ আমরা বলি। তো এইখানে যে মেইন যে কথা, সেটা হচ্ছে থার্ড নরমাল ফর্মে থাকতে হবে, থার্ড এনএফ এ থাকতে হবে 1 নাম্বার। 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে প্রত্যেকটা রিলেশনে যদি এরকম হয়, এক্স রিলেশন অফ ওয়াই, মানে ওয়াই এক্স এর উপর ডিপেন্ডেন্ট, এরকম যদি হয়, তাহলে এক্সটাকে ন্যূনতম হচ্ছে সুপার কি হতে হবে, সুপার কি হতে হবে। ঠিক আছে, সুপার কি হতে হবে। উপরে আমরা একটা জিনিস দেখছিলাম, দেখেন এখানে একটা এক্সাম্পল আর একটা দেওয়া আছে, আমি উপরের এক্সাম্পলটাই বলি। দেখেন এইখানে কিন্তু আমার পুরোপুরি ডিপেন্ডেন্সি দূর হয়নি। এইখানে এমপ্লয়ি জিপের উপরে থানা নির্ভরশীল, আবার থানা দিয়ে কিন্তু আমরা ডিস্ট্রিক্ট বের করতে, আবার ডিস্ট্রিক্ট দিয়ে এখানে আরো একটা চাইলে বিভাগও বের করতে পারতাম। তাহলে সেখানেও কিন্তু ওই যে এক হচ্ছে ধরেন একটা বিভাগে হচ্ছে 10টা জেলা আছে, তাহলে 10টা জেলার জন্য 10 বার বিভাগের নাম কিন্তু এখানে ব্যবহার করা হবে। ঢাকায় যে থানা আছে ধরেন যে 20টার জন্য বারবার 20 বার কিন্তু থানা লেখা লাগতেছে, ঢাকা লেখা লাগতেছে। তো এখানেও কিন্তু ডিপেন্ডেন্সি, এখানেও কিন্তু ডুপ্লিকেসি আছে, তাই না? তো সেটাকে আরো ইয়ে করা যায়, যে আমি এরকম যদি কোনো সম্পর্ক থাকে, তাহলে সেই সম্পর্কগুলো অ্যাটলিস্ট, এরকম যদি সম্পর্ক হয়, অ্যাটলিস্ট সেটা এরকম সম্পর্ক থাকলে অ্যাটলিস্ট সেই দুইটার মধ্যে যে কোনো একটা সুপার কি হইতে হবে। ঠিক আছে, তো সুপার কির সঙ্গে আমরা জানি যে এক বা একাধিক হচ্ছে কির মাধ্যমে যদি আমি ইউনিকলি যে কোনো রেকর্ডকে আইডেন্টিফাই করতে হবে, সেটা সুপার কি হইতে হবে। তো সেটা হচ্ছে অ্যাটলিস্ট এই এক্সট্রা অবশ্যই সুপার কি হইতে হবে, এরকম বলছে আর কি। হ্যাঁ, যেটাকে আমরা ধরেন আর টেবিলে নিতে পারতেছি না, কিন্তু টেবিলে না নিয়ে একই টেবিলে রেখে আমি করতে পারবো, কিন্তু সেটার মধ্যে অবশ্যই একটা সুপার কির মধ্যে ডিপেন্ডেন্স হতে হবে, কারণ নন প্রাইম হইতে পারবে না একেবারে। আচ্ছা, এখানে একটা সূত্র মানে দেওয়া আছে, যে এখানে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি কান্ট্রি আছে, ডিপার্টমেন্ট, এমপ্লয়ি ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট টাইপ আছে, ডিপার্টমেন্ট নাম্বার আছে। ঠিক আছে, এইখানে এমপ্লয়ি আইডি এবং কান্ট্রি, এই একই কান্ট্রি হচ্ছে, মানে এমপ্লয়ি আইডি একই কান্ট্রির 5 জন থাকতে হবে, তাহলে একই কান্ট্রি বারবার আসতেছে। ডিপার্টমেন্ট একই ডিপার্টমেন্ট 5টা আসতেছে, আবার ডিপার্টমেন্ট টাইপ এটাও ডুপ্লিকেট আসতেছে। তো এমপ্লয়ি ডিপার্টমেন্ট নাম্বার এইটাও বারবার হয়তো বা
আসবে, বা হয়তো এটা একবারও আসতে পারে, সেটা বিষয় না। কিন্তু এখন আমরা যদি এই এমপ্লয় ডিপার্টমেন্ট বা এই নাম্বার এগুলো দিয়ে আরেকটা টেবিল করি, আর এমপ্লয় আইডি দিয়ে তার আরেকটা টেবিল করি, আর এই কান্ট্রির সাথে আরেকটা টেবিল করি, মানে এই দুটোর সাথে সম্পর্ক আরেকটা টেবিল করি, তখন দেখা যাবে যে আমার প্রত্যেকটা সম্পর্কের মধ্যে অ্যাটলিস্ট একটা করে সুপার কি থাকবে। যেমন ধরেন প্রথমটা আমি বললাম এমপ্লয় আইডি, এমপ্লয় কান্ট্রি, এখানে সুপার কি এটা আছে অ্যাটলিস্ট, মানে এমপ্লয় আইডি দিয়ে যে কোনো একটা হচ্ছে মানুষের এই টেবিলে ইউনিকলি আইডেন্টিফাই করা সম্ভব, মানে অ্যাটলিস্ট এটা সুপার কি তো আছে, মানে এটা অ্যাটলিস্ট প্রাইমারি কি অবশ্যই এটা, কিন্তু এটা সুপার কি অ্যাটলিস্ট হইতে হবে। পরের টেবিল যেটা, পরের টেবিলে আমরা এমপ্লয় ডিপার্টমেন্ট নাম্বারকে যদি আমরা সুপার কি হিসাবে ধরি, তাহলে ডেজিগনেশন বা ডিপার্টমেন্ট টাইপ এই দুইটা হচ্ছে এটার উপরে সম্পর্কিত, এবং এইটা অ্যাটলিস্ট সুপার কি, এটা অবশ্যই প্রাইমারি কি, বাট এটা অ্যাটলিস্ট একটা সুপার কি হিসেবে আছে। 3 নাম্বার টেবিলে যেটা আমরা ম্যাপিং করছি, এই টেবিলে এইটা প্লাস এইটা দুইটাই মূলত সুপার কি, দুইটাই সুপার কি, এবং দুইটার সাথে সম্পর্কিত, একটার সাথে আরেকটার রিলেশন আছে। এমপ্লয়ি আইডি নাম্বারের সাথে আর ডিপার্টমেন্ট নাম্বারের সাথে রিলেশন আছে, যেটা ওই দুটো টেবিলের দুইটা কলাম নিয়ে মূলত এখানে করা হয়েছে ম্যাপিং টেবিল আমরা যদি বলি। এই ম্যাপিং টেবিলের যে সম্পর্ক সেখানেও একটা অ্যাটলিস্ট এই দুইটার মধ্যে দুইটাই সুপার কি, মানে অ্যাটলিস্ট একটা সুপার কি থাকতে হবে, আমার সেই পর্যায়ে নিয়ে যেতে হবে। এইটা হচ্ছে মূলত বিসিএনএফ। বিসিএনএফ আর থার্ড নর্মাল ফর্ম প্রায় সেম টু সেম, খালি একটাই কথা, থার্ড নর্মাল ফর্মে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকবে না, সরাসরি সুপার প্রাইমারি কির উপরে সবগুলা থাকবে। আর বিসিএনএফ এ হচ্ছে যে যদি আমার এরকম সম্পর্ক থাকে যেখানে অ্যাটলিস্ট একটা প্রাইমারি কি না হোক, সেটা হচ্ছে সুপার কি হইতেই হবে, বিষয়টা এরকম আর কি। তো আমরা এত ডিটেলস এই টেবিল গুলো এত ডিটেলস বুঝতে, যদি এমসিকিউ হয় তো বুঝতে যাওয়ার দরকার নেই, আমরা জাস্ট হচ্ছে নিয়মগুলা, কোন নিয়ম, যে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, তারপরে যে সম্পর্কের ক্ষেত্রে এরকম যদি একটা সম্পর্ক থাকে, তাহলে এটা অবশ্যই অ্যাটলিস্ট সুপার কি হইতে হবে। তাহলে এটা কোন নর্মাল ফর্মের উদাহরণ, বা কোন নর্মাল ফর্মে এটা ইয়া করা হয় যে প্রত্যেক সম্পর্কে অ্যাটলিস্ট একটা সুপার কি থাকতে হবে, এটা কোন নর্মাল ফর্মের উদাহরণ। তাহলে আমরা যাতে এইটা আসলে অ্যাটলিস্ট বুঝি যে কোনটা সেটা কোন নর্মাল ফর্ম উদাহরণ, মানে এমসিকিউর কোনটা উত্তর হবে। বুঝতে পারছেন বিষয়টা? এই হচ্ছে নর্মালাইজেশন। এখন নর্মালাইজেশন আপনারা একটু বলেন, নর্মালাইজেশনের ধাপগুলা হচ্ছে মেইন কনসেপ্ট, এটা ক্লিয়ার কিনা বা বুঝতে পারতেছেন কিনা? আছেন আপনারা, শুনতেছেন? স্যার ডাটা রিডান্ডেন্সি কমায়। হ্যাঁ, জি জি, হ্যাঁ, বুঝিনি আপনারটা ডাটার স্যার। রিডান্ডেন্সিটা কমায় ডাটা, নর্মালাইজেশনে। হ্যাঁ, ডাটা রিডান্ডেন্সি মানে হচ্ছে ডুপ্লিকেশন, একই ডাটা পুনরাবৃত্তি, মানে ডাটার পুনরাবৃত্তি যেটাকে বলি, একই ডাটা বারবার আসতেছে, এইগুলাকে রিমুভ করে ডাটাবেসটাকে অনেক লাইট ওয়েট করা, হালকা করা, স্পিড বৃদ্ধি করা, এর পারফরমেন্স বৃদ্ধি করা, এই সব কাজ মূলত হচ্ছে নর্মালাইজেশনের সুবিধা, বা নর্মালাইজেশন এইসব কারণে করা হয়। নর্মালাইজেশনের কিছু অসুবিধাও আছে। অসুবিধা আছে কি বলেন তো, কেউ বলতে পারো নর্মালাইজেশন অসুবিধাটা কি তাহলে? স্যার টেবিলের সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে স্যার। Right. এইটা হচ্ছে টেবিলের সংখ্যা অনেক বাড়ে। আরো একটা আছে, আমরা একটা সূত্র পড়ছিলাম ইয়াতে, সেটা আপনার মনে আছে কিনা, ডাটা স্ট্রাকচার একটা সূত্র আছে, হ্যাঁ, একটা থিওরি আছে। সেই থিওরিটা এরকম যে আপনি ডাটার সাইজের সংখ্যা বাড়িয়ে ডাটার স্পিড বাড়াইতে পারেন, ওই যে টাইম কমপ্লেক্সিটি এর ক্ষেত্রে, ঠিক আছে? তো এইখানে যত আপনি টেবিল বাড়াবেন, টেবিলের যে স্কিমা সেটার তো একটা সাইজ আছে, সেটাই কিন্তু সাইজ বাড়তেছে। যতই আমরা বলি যে টেবিলের ডুপ্লিকেসি দূর করে আমরা ডাটাকে ইয়ে করতেছি, বাট সাইজ কিন্তু টেবিলের সাইজের জন্য কিছু হলেও বাড়তেছে, বাট সেটা আমাদের অনেক বড় ডাটাবেজের ক্ষেত্রে এইটা খুবই সামান্য। কিন্তু ছোট ডাটাবেজের ক্ষেত্রে আমরা যদি বলি, যেমন ধরেন আপনাদের মেনটেন করার জন্য আমাদের এক্সেল একটা ডাটাবেজ, এইটাকে যদি আমরা নর্মালাইজেশন করতে যাই, তাহলে সেটা আমাদের জন্য আরো সময় সাপেক্ষ হবে। হ্যাঁ, এত করি, কারণ ছোট ডাটাবেজের জন্য নর্মালাইজেশন পারফেক্ট না, এটা বড় ধরনের ডাটাবেজের জন্য ওকে। এগুলো হচ্ছে অসুবিধা নর্মালাইজেশন, এগুলো কিন্তু লেখা আছে বইয়ে, কিন্তু আমি এগুলো বিস্তারিত যে রিটেন একবার পড়লে আপনারা বুঝতে পারবেন, এগুলো আসলে বোঝানোর মতো কিছু নাই। তো এগুলা এই জন্য আমি ওইগুলা লাইন বাই লাইন পড়াইনি, জাস্ট হচ্ছে এগুলো সুবিধা অসুবিধা কি সেগুলো আমরা বুঝলেই হলো। আচ্ছা, এসকিউএল এর ফুল ফর্ম হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এখন এই স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ আসলে কি? এটা হচ্ছে যতগুলা ডিবিএমএস সিস্টেম আছে, যেমন ধরেন ওরাকল, তারপরে হচ্ছে এমএস এসকিউএল,
এসকিউএল সার্ভার, তারপরে মাই এসকিউএল, এই যত আছে সবগুলো কিন্তু কমন একটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ আছে, অর্থাৎ কমন একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ডাটা ইনসার্ট, রেট্রাইভ, টেবিল তৈরি, ডিলিট ইত্যাদি এইগুলো করা সম্ভব। মানে কমান্ড, যেটাকে আমরা সহজে বলি যে এটা কমান্ড বা কোড, যে কমন একটা কোড আছে যেটা দিয়ে এইগুলা সবগুলাই ম্যানেজ করা সম্ভব, সেইটা হচ্ছে মূলত এসকিউএল। সংক্ষেপে বলি, ফুল ফর্ম হচ্ছে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার মানে এসকিউএল এর মাধ্যমে আসলে কি কি করা যায়, মানে কি করা যায় সেটা এখানে বিস্তারিত আমরা লিখে দিয়েছি অনেকগুলা। এর মধ্যে ডাটাবেজের কোয়েরি চালানো যায়, তথ্য বের করা, ডাটা ইনসার্ট করা, আপডেট করা, ডিলিট করা, নতুন ডাটাবেজ তৈরি করা, টেবিল তৈরি করা, প্রসিডিউর তৈরি করা ইত্যাদি যাবতীয় যত কাজ আছে সবই মূলত হচ্ছে এসকিউএল এর মাধ্যমে করা সম্ভব। অর্থাৎ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের যত অপারেশন আছে মোটামুটি সবই তৈরি করা সম্ভব। শুধুমাত্র ডাটাবেজের যে প্ল্যাটফর্মটা অর্থাৎ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা একবার ইনস্টল করতে হবে, ইনস্টল আর এসকিউএল দিয়ে করা সম্ভব না। এরপরে আমাদের হচ্ছে আরো কিছু প্রি রিকুইজিট কাজকর্ম আছে, সেইগুলা ছাড়া মোটামুটি সবই হচ্ছে আমাদের এসকিউএল দিয়েই মূলত করা যায়। আচ্ছা, এখন আসেন যে এই যে এসকিউএল কোয়েরি, সেই এসকিউএল কোয়েরি আসলে বেশ কিছু ইয়েতে ভাগ করা হয়েছে। মূলত এটা যদি আমরা বলি যে 4টা ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। এই এসকিউএল কোয়েরি গুলো এগুলা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ডিডিএল ডিএমএল এর মধ্যে পার্থক্য এটা রিটেনে আসে খুব বেশি, বাট এমসিকিউতে এখান থেকে আসলে আমাদের এই যে এসকিউএল এর যে ইয়াগুলা অপারেশন গুলা কিওয়ার্ড গুলো আমাদের জানতে হবে যে কোনটা কোন ইয়ার অন্তর্ভুক্ত, ঠিক আছে। এটা আসে খুব, যে কোনটি ডিএমএল, কোনটি ডিসিএল, কোনটি টিসিএল নয়, বা কোন কমান্ডটা এই নিচের কোনটি হচ্ছে টিসিএল অন্তর্ভুক্ত, বা ইনসার্টটা কোন নিচের কোন কমান্ড, এইভাবে আসে। তো এসকিউএল কমান্ড গুলোকে 4 ভাগে ভাগ করা যায়। তার মধ্যে প্রধান দুইটা আছে, সেটা হচ্ছে ডিএমএল আর একটা হচ্ছে ডিডিএল। বাকি দুইটা আমি লিখতেছি, ঠিক আছে। এই দুইটা একে অপরের মোটামুটি বিপরীত বলা যায় আমাদের, ঠিক আছে। ডিএমএল যেটা ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আর ডিডিএল ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। আর শর্টকাট করলাম, লিখলাম না। এখন দেখেন, আমরা এগুলো মনে রাখা আমাদের জন্য একটু কঠিন, মানে আমরা এগুলো মনে রাখতে পারি না সহজে। আমি ব্যক্তিগতভাবে মনে রাখতে পারতাম না, কিন্তু এইটার নাম দিয়ে কাজ মনে রাখা করা সম্ভব, ঠিক আছে। যেমন ধরেন, আচ্ছা, ডেফিনেশন বলতে কি বুঝি আমরা, কোনো কিছু বলেন তো। আমরা অনেক সময় বলি না যে তো ও হচ্ছে সংজ্ঞা, হ্যাঁ সংজ্ঞা। কিন্তু আমরা যদি ডেফিনেশন মানে সংজ্ঞা, মানে শাব্দিক অর্থ, কিন্তু আমরা এমনি প্রায়োগিক অর্থ কি বলি, ধরেন আমরা বলি না যে এটা ডেফিনেশন পুরো চেঞ্জ করে দেবো, মানে আমূল পরিবর্তন যেটাকে বলি। মানে একটা জিনিসের এমন পরিবর্তন যেটা নতুনত্ব তৈরি করে, তাই না, নতুনত্ব তৈরি করে, বা হচ্ছে একেবারে বড় ধরনের পরিবর্তন। আমি আপনাদের মনে রাখানোর জন্য এগুলো বলতেছি, ঠিক আছে, মনে রাখার জন্য এগুলো বলতেছি। এই ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ডিএমএল এর যে অপারেশন গুলা, সেই অপারেশন গুলা দিয়ে মূলত ডাটাবেজের একটা নতুনত্ব তৈরি করা, বা ডাটাবেজের বড় কোনো ইফেক্ট তৈরি করা, বা বড় একটা জিনিস ডিলিট করা ইত্যাদিকে হচ্ছে মিন করে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা সংক্ষেপে বলি ডিডিএল। আর এইটার ঠিক বিপরীত হচ্ছে ডিএমএল, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এইটা কি করে, এইটা মূলত হচ্ছে যে অল্প চেঞ্জ মানে কি, মানে যেটা ডেফিনেশনে পরিবর্তন হয় না, মানে স্ট্রাকচারে কোনো পরিবর্তন হয় না, কিন্তু এইটা হচ্ছে যে কোনো একটা টেবিলের উপর ইফেক্ট করতে পারে। টেবিলের মানে যে কোনো টেবিলের উপর হচ্ছে চেঞ্জ আনে, যে কোনো একটা টেবিলের উপর। যেমন ধরেন কিছু রেকর্ড মুছে ফেলা হইতে পারে, কিছু রেকর্ড আপডেট করা হইতে পারে, ঠিক আছে, কিছু রেকর্ড ইনসার্ট করা হইতে পারে ইত্যাদি, এই সব কাজ করা হইতে পারে মানে রেকর্ডের উপরে, রেকর্ড। কিন্তু একটা টেবিল ডিলিট করবে, একটা টেবিল তৈরি করবে, সেইটা মূলত ডিএমএল না, মানে ম্যানিপুলেট। মানে আমরা বলি যে ম্যানিপুলেট করছে, যে ওকে ম্যানিপুলেট করা হয়েছে, মানে কাজটা সেই করছে, বাট এটার ইফেক্টটা খুব কম, মানে ও নিজে নিজে করছে, বাট আরেকজন ম্যানিপুলেট করছে। ম্যানিপুলেট করা মানে তো সরাসরি ওর অনেক কিছু চেঞ্জ করে দেওয়া না, তাই না, মানে প্রভাবকের কাজ করা স্যার, মানে প্রভাবিত করছে, প্রভাবকের মানে হালকা, এটা মূলত হালকা কোনো কিছু মিন করতেছে। আমি কেন এই কথাগুলো বেশি বলতেছি আপনাদের, কারণ এটা মনে রাখা কঠিন হয়ে যায়। তো আপনি যদি এইটা মনে রাখতে পারেন যে ম্যানিপুলেট মানে হালকা চেঞ্জ, ডাটাবেজের
টেবিলের উপরে চেঞ্জ, আর ডেফিনেশন মানে হচ্ছে পুরো ডাটাবেজের উপর চেঞ্জ, অর্থাৎ নতুনত্ব তৈরি করা, ডাটাবেজের টেবিল তৈরি করা, ডাটাবেজ তৈরি করা, বা একটা টেবিল পুরো মুছে দেওয়া, এরকম কোনো বিষয় তখন হচ্ছে ডিডিএল। এখন আর বাকি যে দুইটা কথা বলছিলাম, এই ডিএমএল আর একটা হচ্ছে ডিডিএল, সেটা হচ্ছে একটা ছিল ট্রানজাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, টিসিএল যেটা, ঠিক আছে, ট্রানজাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখন এই দুটোর মধ্যে বলেন তো ট্রানজাকশন নিয়ে তাহলে কোনটায় কাজ করতে পারে? ট্রানজাকশন বলতে বুঝে কি, নতুন একটা হচ্ছে একজনের রেকর্ড হচ্ছে ঢোকানো ডাটায়, অথবা যে কোনো একটা রেকর্ড ডিডিএল স্যার, ডিডিএল। হ্যাঁ, ট্রানজাকশন, DDL তাহলে এটা কি? এটা ডিডিএল এর অর্থাৎ ট্রানজাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এই যে টিসিএলটা, এই আরেকটা প্রকার আছে টিসিএল। এই ডিএমএল এ আমরা যে কাজটা করি, সেই ডিএমএল এর কাজটাকে কন্ট্রোল করার জন্য যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে টিসিএল। ক্লিয়ার? আমি যখন এগুলোর এক্সাম্পল দিব তখন আসলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। আর ডিডিএলটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের নতুন, ধরেন আমি একটা টেবিল তৈরি করলাম, বা একটা ইউজার তৈরি করলাম, বা একটা ডাটাবেস তৈরি করলাম, সেইটার উপরে যদি কোনো কাজ করা হয় তখন শুরু মূলত হচ্ছে যেটা কাজ করি আমরা, সেটাকে বলা হয় হচ্ছে ট্রানজাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, আর একটা ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ডিসিএল। হ্যাঁ, ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে মূলত আমাদের এই ডিএমএল এর উপর যত চেঞ্জ সেইটাকে কন্ট্রোল করার জন্য যেটা ব্যবহার করি সেটা। এখন এইগুলোর পার্থক্য বা এইগুলোর যদি আমরা দেখি ডেফিনেশন, যেমন ধরেন আমি হচ্ছে ক্রিয়েট, এই ক্রিয়েটটা কি, কোন ক্রিয়েট? এটা হচ্ছে একটা টেবিল ক্রিয়েট করা, ঠিক আছে, একটা ইউজার ক্রিয়েট করা। একটা টেবিল ক্রিয়েট করা মানে কি, এখানে বড় ধরনের চেঞ্জ, তাই না? একটা টেবিল বা একটা টেবিল ড্রপ করে দেওয়া, মানে ডিলিট করে দেওয়া। একটা টেবিল হচ্ছে আমার ড্রপ করে দেওয়া, একটা টেবিল ড্রপ করে দিলাম পুরো ডাটা সহ, মানে ডাটা সহ একটা টেবিল পুরো গায়েব করে দিলাম, তাহলে এটা বড় ধরনের কোনো একটা চেঞ্জ। ক্রিয়েট হচ্ছে ড্রপ, এই ধরনের চেঞ্জ গুলো হচ্ছে মূলত আমার ডিডিএল অর্থাৎ ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। আর ডিএমএল যেটা ম্যানিপুলেট হচ্ছে কি ইনসার্ট কি, একটা রেকর্ড ইনসার্ট হতে পারে আপনার একটা টেবিলের মধ্যে ইনসার্ট হবে, যেটা হচ্ছে আমি বলছিলাম যে টেবিলের উপর ইফেক্ট পড়ে, সেটা পুরো ডাটাবেজের উপর ইফেক্ট পড়ে না। এমনি 100-200 এরকম রেকর্ডেও পুরো ডাটাবেজের উপর ইফেক্ট পড়ে না, বাট আপনি যদি 5টা টেবিল ডিলিট করে দেন বা একটা ডাটাবেজ ডিলিট করে দেন তাহলে এটা বড় ধরনের ইফেক্ট। আচ্ছা, ইনসার্ট, তারপর হচ্ছে কি ডিলিট, তারপর হচ্ছে আপডেট। এই আপডেট কোন আপডেট? এটা হচ্ছে রেকর্ড আপডেট, ঠিক আছে, রেকর্ড আপডেট। তারপর হচ্ছে অল্টার, এই অল্টার কোন অল্টার? মানে একটা রেকর্ডের অল্টার। আচ্ছা, এখানে অল্টার আমরা ব্যবহার করি না সাধারণত, এখানে আপডেট করি। অল্টার ব্যবহার করি এইটার ক্ষেত্রে, তাই না? মানে আমরা টেবিলে অল্টার করি, টেবিলের অল্টার করি। এই আপডেট আর অল্টার এই দুটো কিন্তু কাছাকাছি, তাই না? ডিলিট আর ড্রপ একই জিনিস। ডিলিটও ডিলিট করে, ড্রপও ডিলিট করে। ড্রপ হচ্ছে পুরো আমার স্ট্রাকচার সব ভ্যানিশ করে দেয়, ঠিক আছে, ডিলিট। আর ইনসার্টও নতুন কিছু তৈরি করে, বাট ইনসার্টটা একটা রেকর্ড তৈরি করে। আর ক্রিয়েট দিয়ে পুরো একটা টেবিল ইউজার তৈরি করা সম্ভব। এখানে কিন্তু কাছাকাছি মিলেছে, বাট এইটার ইফেক্ট আর ওইটার ইফেক্ট কিন্তু এক না, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে আমরা ইনসার্ট ডিলিট আপডেট করলাম, এইগুলাকে আমরা যদি পার্মানেন্টলি করতে চাই বা এইটাকে যদি আমি কোনো কারণে ফেরত নিয়ে আসতে চাই, তখন সেটাকে আমি কিছু কাজ করতে পারি। যেমন ধরেন সেটা আমি ডিলিট করা কোনো জিনিস, সেটাকে ব্যাক নিয়ে আসলাম, যেটাকে আমরা বলি হচ্ছে কি রোল ব্যাক। তাহলে এটা কন্ট্রোল করা হলো, মানে একটা ট্রানজাকশনের উপরে কন্ট্রোল আমি করলাম। আর এই ডিসিএল যেটা, ডাটার উপর কন্ট্রোল, সেটা ডাটার উপরে কন্ট্রোল যখন আমরা বলি তখন এটাকে বলতে পারি হচ্ছে আমার ইউজারের উপর, অর্থাৎ ইউজার যে কোনো একটা ইউজারের আমি হচ্ছে রোল দিলাম, বা সেটাকে হচ্ছে আবার ফিরাই নিয়ে আসলাম। অর্থাৎ একটা ইউজারকে আমি কোনো একটা রোল অ্যাসাইন করলাম, সেই রোল অ্যাসাইন করাটা আমি এবার হচ্ছে আমার ফিরাই নিয়ে আসলাম। এই দুইটা জিনিস মূলত হচ্ছে ডিসিএল এর উপরে। এই কাজগুলো সব মূলত ইউজার করতে পারে। আর এই যে কাজগুলা কোন ইউজার, মানে যেটা যাদের ডাটাবেসের অ্যাক্সেস আছে সেই ইউজার করতে পারে। আর এই যে ইউজার গুলো সাধারণত আমাদের ইন্ডি ইউজার যারা, অর্থাৎ কোন অ্যাপ্লিকেশন ইউজার যারা, তারা মূলত এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই ইনসার্ট ডিলিট আপডেট ইত্যাদি মূলত করতে পারে। এখন এই লিস্ট গুলো আমাদের এখানে আছে, লিস্ট গুলো যদি আমরা একটু দেখি, যেমন এই যে বলছিলাম যে ডিডিএল ডাটা ডেফিনেশন, ক্রিয়েট, ড্রপ, অল্টার, ট্রাঙ্কেট, কমিট, রিনেম। ক্রিয়েট মানে নতুন একটা ডেটাবেস তৈরি করা বা টেবিল তৈরি করা, ফাংশন ভিউ ইত্যাদি তৈরি করা। ড্রপ মানে পুরো টেবিল সহ মুছে দেওয়া। অল্টার মানে এটাও আপডেট করা, বাট এটা হচ্ছে টেবিলের আপডেট, ইউজারের আপডেট,
ফাংশনের আপডেট ইত্যাদি। ট্রাঙ্কেট, ট্রাঙ্কেট মানে কি বলেন তো? ট্রাঙ্কেট, ট্রাঙ্কেট শব্দ শুনছেন এর আগে? মানে খালি করা, খালি। ট্রাঙ্কেট আর হচ্ছে ড্রপ, এই দুটোর মধ্যে পার্থক্য কি? ড্রপ ও ট্রাঙ্কেট। স্যার ড্রপ করলে টেবিল সহ চলে যাবে, ট্রাঙ্কেট করলে টেবিলে ডাটা চলে যাবে, এরকম কি? হ্যাঁ, ড্রপ করলে স্ট্রাকচার ডিলিট হয়, স্ট্রাকচার ডিলিট। আর ট্রাঙ্ক করলে মানে পুরো টেবিলটা খালি হয়ে যায়। টেবিলে যদি 1000 লাইন 1000 রেকর্ড থাকে তাহলে 1000ই ফাঁকা পুরো, সেটা হচ্ছে ট্রাঙ্কেট। আর ড্রপ হচ্ছে পুরো ইয়ে সহ, স্ট্রাকচার সহ ডিলিট। মানে এই যে একটা টেবিল থেকে সমস্ত রেকর্ড মুছে ফেলা, রেকর্ডের জন্য বরাদ্দ তো স্পেসে মুছে ফেলা, কিন্তু টেবিলের জন্য বরাদ্দকৃত স্পেস সেটা মুছে ফেলা না, সেটা মুছে ফেলা মূলত হচ্ছে ড্রপ। ড্রপ ইউজারও ড্রপ করা যায়, মানে আপনি একটা ইউজার দিয়ে ডাটাবেজে একাধিক ইউজার থাকতে পারে, একটা ইউজার ড্রপ করে দিতে পারেন, সেই ইউজারের আন্ডারে যত টেবিল যা আছে সব ড্রপ হয়ে যাবে একসাথে, এরকম হইতে পারে। এরপরে কমেন্ট, রিনেম, এইগুলা মূলত হচ্ছে আমাদের ডিডিএল এর ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের ইয়ে। এগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে, যে কোনটা কিসের। আমি একটা থিম আপনাদের দেওয়ার চেষ্টা করলাম যে সহজে মনে রাখার জন্য, ঠিক আছে। যেমন রিনেম কমেন্ট, রিনেম কমেন্টটা হয়তো আপনি ওই যে বড় ধরনের চেঞ্জের এটার সাথে মিলাইতে পারবেন না, কিন্তু অধিকাংশ যে ক্রিয়েট, ড্রপ, অল্টার, ট্রাঙ্কেট, এগুলো বড় ধরনের চেঞ্জ ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজে। এইগুলো থেকে এমসিকিউ সবচেয়ে বেশি আসে, ঠিক আছে। এবং ওইটা মনে রাখতে পারলে ডেফিনেশন অনেক বড় ধরনের চেঞ্জ, যেটা সরাসরি ইয়ার সাথে হয়, আমাদের ডাটাবেজের সাথে হয়, বা যে কোনো টেবিলের সাথে হয়। আর রেকর্ডের সাথে যেগুলো হয় সেটা হচ্ছে ডিএমএল। যেমন বলছিলাম ইনসার্ট, আপডেট, ডিলিট, লক, কল, এক্সপ্লেইন। ইনসার্ট মানে কি একটা রেকর্ড আপনি ইনসার্ট করা বা একাধিক রেকর্ড ইনসার্ট করা। আপডেট হচ্ছে রেকর্ডটাকে আপডেট করা। আর ওখানে কি ছিল? অল্টার, অল্টার, তাই না? অল্টার ছিল। ডিলিট মানে একটা রেকর্ড ডিলিট করা। আর ওখানে কি ছিল? ড্রপ, ড্রপ আর ডিলিট। হ্যাঁ, এখানে লক মানে একটা টেবিল আপনি লক করে দেবেন, সেখানে কোনো ডাটা ইনসার্ট আপডেট কিছুই হবে না আর কি। অথবা কল, কল হচ্ছে জাভার যে বিভিন্ন সাব প্রোগ্রাম গুলো আছে, প্রসিডিউর গুলো আছে, সেইগুলা হচ্ছে কল করতে ব্যবহার করা হয়। বা এখানে ওই পিএলএসকিউএল এর ব্যবহার করা হয়, মানে ওরাকলের ক্ষেত্রে পিএলএসকিউএল এর কোড আছে একটা, হ্যাঁ, প্রসিডিউরাল প্রোগ্রামিং বলা হয় এটাকে, পিএলএসকিউএল। তো এক্সপ্লেইন, এক্সপ্লেইন প্ল্যান, ডেটার এক্সপ্রেস পাথ নির্ধারণের জন্য। এগুলো একটু কম ব্যবহার্য, মানে নরমালি হচ্ছে ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর যারা, তারা এই সব কাজ ব্যবহার করে। বাট আমরা প্রোগ্রাম একটা সফটওয়্যার বানাইতে গেলে তখন আমরা সাধারণত এই ইনসার্ট, আপডেট, ডিলিট এইগুলো ইউজার লেভেল থেকে সাধারণত করা হয়। আচ্ছা, ডিসিএল, আমি বলছিলাম যে ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ সাধারণত আমাদের কোনটার উপর কাজ করা হয়? ডেফিনেশনের উপরে, অর্থাৎ ডেফিনেশনকে কন্ট্রোল করার জন্য। যেমন গ্রান্ট, যে কোনো একটা ইউজারকে কোনো অ্যাক্সেস দেওয়ার জন্য মূলত গ্রান্ট ইয়ে ব্যবহার করে। অর্থাৎ আপনি একটা ইউজার তৈরি করলেন, ওরাকল এরকম ইউজার তৈরি করেন, ক্রিয়েট ইউজার অমুক, ঠিক আছে। ড্রপ কর, এটাকে যদি আপনি নতুন কোনো কিছু দিতে চান, মানে কোনো অ্যাক্সেস দিতে চান, তখন গ্রান্ট যে ডাটাবেজের উপর দিচ্ছেন সেই ডাটাবেজের নাম দিয়ে ওই ডাটাবেজের অ্যাক্সেস তাকে দেওয়া হলো। এটা মানে এটা মূলত ডিবি এরা করে, তো আমরা হয়তো এগুলো খুব কম ব্যবহার করি। আমার সৌভাগ্য হয়েছে ওরাকল ডাটাবেজ, ওরাকল প্ল্যাটফর্মে হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টের চাকরি করা, তো সেইখানে আসলে মূলত এই গ্রান্ট, রিভোক আমরাই সব করতাম, মানে ডিবি আলাদা ছিল না। আর রিভোক হচ্ছে আমি কোনো অ্যাক্সেস দিছি সেই অ্যাক্সেসকে ফিরাই নেওয়ার জন্য, হ্যাঁ, অ্যাক্সেস ফিরাই নেওয়ার জন্য মূলত রিভোক ব্যবহার করা হয়। এটা তাহলে দেখেন, এটা আমি বলছিলাম যে ডিডিএল এর যে কমান্ড গুলা সেইটার কন্ট্রোল করার জন্য মূলত ডিসিএল ব্যবহার করা হয়, ঠিক আছে। আর টিসিএল যেটা ট্রানজাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, টিসিএল ট্রানজাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডিএমএল এর যে কমান্ড গুলো আছে সেইগুলাকে আমার কন্ট্রোল করার জন্য ব্যবহার করা। যেমন ধরেন বিগিন, কমিট, মানে আমি যে কোনো ডাটা ইনসার্ট করলাম সেইগুলো হচ্ছে কমিটের মাধ্যমে পার্মানেন্টলি সেভ করার জন্য ব্যবহার করা হয়। তারপর রোল ব্যাক, কোনো কারণে যদি আমার কোনো ত্রুটি ঘটে তাহলে ট্রানজাকশনটা আগের অবস্থায় ফিরে নিয়ে আসার জন্য রোল ব্যাক ব্যবহার করে। তারপর সেভ পয়েন্ট, ট্রানজাকশনের মধ্যে একটা সেভ পয়েন্ট, মানে মধ্যবর্তী কোথাও একটা হচ্ছে সেভ থাকবে, এরকম কিছু হচ্ছে করার জন্য ব্যবহার করা হয়। সেভ ট্রানজাকশন, ট্রানজাকশনের বৈশিষ্ট্য নির্ধারণ করার জন্য মূলত হচ্ছে ব্যবহার করা হয়। তো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি যে এই যে কমিট এবং হচ্ছে রোল ব্যাক, এই দুটো সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, মানে আমরা যে ডেভেলপার হিসেবে বা হিসেবে এই দুটোই বেশি ব্যবহার করি। এই যে কমান্ড গুলো কোন কমান্ড কোন ক্যাটাগরি, এইগুলো আমাদের মনে রাখতে হবে। এগুলো থেকে প্রচুর এমসিকিউ আসছে বিভিন্ন পরীক্ষাতে, ঠিক আছে। এবং আমাদের যদি এমসিকিউ ভিত্তিক হয় তাহলে ধরে রাখেন আজকে যে আমরা বিভিন্ন কি পড়লাম আর এখান থেকে পড়লাম, মিনিমাম 2-3টে প্রশ্ন এখান থেকে আসবেই, বুঝতে পারছেন? মিনিমাম, ম্যাক্সিমাম যা আসুক। ওগুলো থেকে রিটার্ন অনেকবার আসছে, দেখছেন এই যে রিটার্নে কয়েকবার আসছে আমাদের।
ঠিক আছে, বিসিএফ আর ইয়ে আসছিল, নর্মালাইজেশন আসছিল, যে 18তে 2 বার আসছে। আচ্ছা, রিটেনের জন্য এটা আসলে গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে উপরে যে আমরা বিভিন্ন ইয়াগুলা পড়লাম, ডাটাবেস কমান্ড গুলা পড়লাম, এর প্রকারভেদে কি বুঝতে পারছেন সবাই? কোনো প্রশ্ন আছে? ভাই 2NF টা আবার একটু বোঝাইতেন। সেকেন্ড এনএফ, হ্যাঁ সেকেন্ড ভাই। এনএফ, সেকেন্ড এনএফ এর প্রধান শর্ত হচ্ছে ফার্স্ট নরমাল ফর্মে থাকতে হবে। ফার্স্ট নরমাল ফর্মে কি ছিল? অটোমিক ভ্যালু, মানে একটা ফিল্ডে একটা ভ্যালু থাকবে। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে প্রত্যেকটা টেবিলে একটা করে পি কে থাকতে হবে, মানে কি প্রাইমারি কি থাকতে হবে, এবং সেই প্রাইমারি কির উপরে অন্য কি গুলা ডিপেন্ডেন্ট থাকবে। ডিপেন্ডেন্ট থাকবে নাকি সেটা আরো পরে নির্ধারণ করা হবে। মেন কথা হচ্ছে যে একটা প্রাইমারি কি থাকতে হবে, এটা হচ্ছে মেইন ইয়া, যে ফার্স্ট নরমাল ফর্মে থাকতে হবে, মানে প্রত্যেকটা ফিল্ডে একটা করে ভ্যালু থাকতে হবে, সিঙ্গেল ভ্যালু, এবং প্রত্যেকটা টেবিলে একটা করে প্রাইমারি কি থাকতে হবে। এখন প্রাইমারি কি রাখতে হলে আমার কি হবে, যে যেটা প্রাইমারি কি হবে সেটা ডুপ্লিকেসি থাকা যাবে না, ডুপ্লিকেট থাকা যাবে না, ঠিক আছে, একটা থাকবে, ইউনিক থাকতে হবে। এটা হচ্ছে সেকেন্ড নরমাল ফর্ম ছিল। আর কোনো জিজ্ঞাসা আছে উপরে? তাহলে আমরা এই পরেরটা দেখি, ডাটাবেজ ইন্ডেক্সিং। এটা জাস্ট কনসেপ্টটা একটু দেখেন আর একটু বিস্তারিত পড়বেন। কনসেপ্টটা হচ্ছে কি, আমরা বইয়ে যেরকম দেখেন, বই এরকম করি না আমরা, হচ্ছে যেমন চ্যাপ্টার 1 হচ্ছে 200 পেজে, চ্যাপ্টার 2 হচ্ছে এটা ধরেন 301 পেজে, সে ফর এক্সাম্পল। এরকম ভাবে আমরা কিছু হচ্ছে কোন টপিক কত পেজে আছে সেটা দ্রুত খুঁজে বের করার জন্য আমরা ব্যবহার করি। তো ডাটাবেজ এরকম ইন্ডেক্সিং আছে, যে ইন্ডেক্সিং এর মাধ্যমে নির্দিষ্ট কোনো ডাটাকে দ্রুত খুঁজে বের করার জন্য ব্যবহার করা হয়, যেটা লার্জ স্কেল ডাটাবেজের ক্ষেত্রে ইন্ডেক্সিং করা হয়। এর মেইন ইয়া সেটা হচ্ছে দ্রুত খুঁজে পাওয়া, ডাটার স্পিড পারফরমেন্স বৃদ্ধি করা ডাটাবেজের, তারপরে হচ্ছে আমার ডাটা আরো অর্গানাইজ করা, রিসোর্সের দক্ষ ব্যবহার, কমপ্লেক্স কোয়েরি সাপোর্ট ইত্যাদি। এগুলো একবার করলে হয়। মেইন কনসেপ্টটা একটু দেখেন। তো আরেকটা জিনিস আছে, আমরা জানতাম যে শর্টিং এবং ইন্ডেক্সিং এর মধ্যে আসলে পার্থক্য কি। শর্টিং হচ্ছে দুইটা ভাবে করা হয়, একটা হচ্ছে আমাদের জানি অ্যাসেন্ডিং এএসসি, আর একটা হচ্ছে ডিসেন্ডিং ডিএসসি। অর্থাৎ রেকর্ড গুলোকে হয় বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড়, মানে নির্দিষ্ট একটা ক্রমে সাজানো, এটা হচ্ছে মূলত শর্টিং। আর ইন্ডেক্সিং আসলে ডাটা রেকর্ডকে সাজানোর জন্য না, এইটা আলাদা একটা হচ্ছে ইন্ডেক্সিং এর মতো করা হয়, যাতে কোন ডাটা কোথায় আছে সেটার একটা হচ্ছে আমরা ওই যে পয়েন্টারের মতো লোকেশন গুলো হচ্ছে আমরা নির্ধারণ করি, যে কোথায় আছে কোনটা, সেগুলো আমরা একটা ইন্ডেক্সিং তৈরি করি, সেই ইন্ডেক্সিং এর মাধ্যমে দ্রুত ডাটাগুলো খুঁজে বের করি। অর্থাৎ এমন এমন কিছু জিনিস আছে যেগুলো বারবার আমার ডাটাবেজের দরকার হয়, বারবার দরকার হয়, সেইগুলোকে যাতে আমি দ্রুত খুঁজে পাই, তখন সেই ক্ষেত্রে মূলত ইন্ডেক্সিং এর প্রয়োজন করার দরকার হয়। ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য, এই কথাগুলো এখানে লেখা আছে। আর একটা জিনিস আছে হ্যাশিং। হ্যাশিং দুইটা কাজ করে, একটা হচ্ছে ইন্ডেক্সিং এর কাজ করে, ইন্ডেক্সিং প্লাস হচ্ছে আমার সিকিউরিটি। হ্যাশিং এর ফলে মূলত ডাটাকে আমরা নির্দিষ্ট একটা হ্যাশ করে রূপান্তর করি, ঠিক আছে, হ্যাশ ভ্যালুতে রূপান্তর করা হয়। তো সেই হ্যাশ ভ্যালুতে রূপান্তর করার ফলে দুইটা কাজ করা যায়, একটা হচ্ছে সেই হ্যাশ ভ্যালু ধরে দ্রুত অ্যাক্সেস করা যায়, দ্বিতীয় কথা হচ্ছে সেই হ্যাশ ভ্যালুর ফলে আমার জিনিসটা সিকিউর হয়। অর্থাৎ আমি যখন কোনো থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন বা ওই ডাটাবেজের মাধ্যমে সাথে কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চাই, তখন এই অ্যাপ্লিকেশনের সাথে ডাটা সার্চ করে নেওয়া আনা, এই মধ্যবর্তী যদি কোনো মিডলম্যান থাকে ডাটা হচ্ছে চুরি করে, তাহলে সে আসলে বুঝবে না কি ডাটা সেটা, মানে এক প্রকার হচ্ছে ওটাকে এনক্রিপ্ট করা হলো, পাশাপাশি এটা দ্রুত খুঁজে বার করার জন্য মূলত ব্যবহার করা হয়। তো হ্যাশিং দুই ধরনের হয়, একটাকে ডাইনামিক হ্যাশিং বলে, একটা হচ্ছে স্ট্যাটিক হ্যাশিং। যখন আমাদের যে যে হ্যাশিং যে বাকেট, এই বাকেটের সাইজ যখন আমার হচ্ছে ফিক্সড হয়, সাইজ ফিক্স, তখন সেটাকে মূলত হচ্ছে বলা হয় স্ট্যাটিক হ্যাশিং। আর যখন এটা সাইজটা ফিক্সড হয় না, তখন হচ্ছে মূলত ডাইনামিক হ্যাশিং বলা হয়। ঠিক আছে, তো এইগুলোর মধ্যে কিছু সুবিধা অসুবিধা আছে। স্ট্যাটিক হ্যাশিং হলে কি হয়, ঠিক আছে, যে এটার উপরে মেমোরি আকারের উপর নির্ভর করে বাকেট ওভারফ্লো সমস্যা প্রায় হইতে পারে। কারণ আমার হচ্ছে যে বাকেট আমার ধরেন এখানে দেওয়া হচ্ছে 32 বিটের, ঠিক আছে, 32 বিট সে ফর এক্সাম্পল, তো এখানে যদি আমার অতিরিক্ত আসে তাহলে এই বাকিটা ধরবে না, তার মানে ওভারফ্লো হয়ে যাবে এটা। আর এই ডাইনামিক হ্যাশিং এ আসলে ওভারফ্লো হওয়ার সুযোগ নাই, এখানে সাইজটা আমার হচ্ছে নির্দিষ্ট না, মানে যতটুকু প্রয়োজন ততটুকুই আমার হচ্ছে লাগবে। যেমন ওই আমাদের ইয়াতে দেখছিলাম
অপারেটিং সিস্টেমে আমরা দেখছিলাম যে হচ্ছে এই বাকেট সাইজ কিভাবে ডাইনামিক আর স্ট্যাটিক হলে তো আমাদের হয় মেমোরিতে, ঠিক আছে। আচ্ছা, এটার সহজ জটিল এগুলো একটু ভেতরে পড়লে আশা করি বুঝতে পারবেন। হ্যাশিং এর কি প্র্যাকটিক্যাল কোনো উদাহরণ নেই স্যার? প্র্যাকটিক্যাল উদাহরণ, তাহলে প্র্যাকটিক্যাল উদাহরণ ডিজিটাল দিলে আমাদের দিতে হবে। ডিজিটাল সিগনেচার ইউজ করা হয় না? হ্যাঁ, বললাম যে হ্যাশিং কি স্যার ডিজিটাল সিগনেচার ইউজ করা হয়? হ্যাঁ, ক্রিপ্টোগ্রাফি প্লাস ডিজিটাল সিগনেচারও ব্যবহার করা হইতে পারে। যেমন হ্যাশিংটা হচ্ছে কি একটা নির্দিষ্ট অ্যালগরিদম অনুযায়ী সেটাকে আমার হচ্ছে এক ধরনের ফাংশন যেটা হচ্ছে ওই অ্যালগরিদম যে অ্যালগরিদম অনুযায়ী করা আছে সেই অ্যালগরিদম অনুযায়ী রিড অথবা রাইট করা যাবে। এটা মধ্যবর্তী কোনো মিডল ম্যান যদি থাকে বা অন্য কেউ থাকে সেটা আসলে বুঝবে না। এটার পারপাস দুইটা, একটা হচ্ছে দ্রুত অ্যাক্সেস করা ডাটাকে, দ্বিতীয় হচ্ছে ডাটাকে একটা অন্য ফরম্যাটে রূপান্তর করা যেটা সবাই না পড়তে পারে, সিকিউর ইয়ার জন্য, ঠিক আছে। তো ইন্ডেক্সিং আর হ্যাশিং এর মধ্যে যদি পার্থক্য বলি মোটা দাগে, ইন্ডেক্সিং মূলত তথ্য দ্রুত অ্যাক্সেস করার জন্য ব্যবহার করা হয়, আর হ্যাশিং অবশ্যই দ্রুত অ্যাক্সেস, বাট এইটা হচ্ছে নিরাপত্তাও নিশ্চিত করে, মানে সিকিউরিটি এনশিওর করে। দ্রুত অ্যাক্সেস সিকিউরিটি, ঠিক আছে। এইখানে ইন্ডেক্সিং সাধারণত ইন্ডেক্স টেবিল থাকে, যে টেবিলের মাধ্যমে আমরা ডাটা খুঁজে পাই, ঠিক আছে। আর এখানে হ্যাশ টেবিলে মূলত হচ্ছে থাকে। এখানে যদি আমরা বলি যে একটা টাইম কমপ্লিট লগ ইন, আর এখানে হচ্ছে শুধু ও অফ এন টাইম কমপ্লিট থাকে, ঠিক আছে। এখানে ডাটা দ্রুত রিট্রাইভ করার জন্য যেটাকে আমরা হচ্ছে রিট্রাইভাল বলি, মানে সিলেক্ট স্টেটমেন্টে যেটা করে সেটা করা যায়, আর এখানে হচ্ছে দ্রুত করা যায়। কিন্তু এখানে একটা জটিল প্রক্রিয়া, মানে আমি কোন হ্যাশ ফাংশনে করছি সেটা আবার এনক্রিপ্ট থেকে ডিক্রিপ্ট করতে হয়। হ্যাঁ, এনক্রিপশন ডিক্রিপশন, মানে এই যে হ্যাশ ফাংশন তৈরি আবার হ্যাশ ফাংশন আগের মতো অবস্থায় প্লেন টেক্সট নেওয়া, এই দুইটা কাজ মধ্যবর্তী অবস্থায় করতে হয়। বাকেট ওভারফ্লো কোনো ঘটনা নাই, কারণ এখানে তো আর বাকেট সাইজে কোনো একটা হ্যাশ ফাংশন তৈরি করতে গেলে আমার কোনো মেমোরি সাইজ করা লাগবে না, মানে বাকেট সাইজ লাগবে না। আর এখানে বাকেট সাইজ যদি স্ট্যাটিক করা হয় তখন দেখা যায় যে বাকেট ওভারফ্লো সমস্যা হইতে পারে, ঠিক আছে। এটা ডাটা বিভিন্ন অবস্থানে থাকতে পারে, শুধু সেগুলাকে হচ্ছে ওই পয়েন্টারের মতো করে হুক করা হয় যে এটা এই জায়গায় আছে, এটা এই জায়গায় আছে। আর এখানে নির্দিষ্ট হ্যাশ ফাংশনের মাধ্যমে নির্ধারিত হচ্ছে অবস্থানে মূলত থাকে, যেখান থেকে ধরে পরবর্তীতে আমরা রিড রাইট করতে পারি বা ব্যবহার করি, ঠিক আছে, হ্যাশিং এবং এরপরে আমাদের আজকের লাস্ট টপিক এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে অ্যাসিড প্রপার্টিস। এইটা ব্যাংকের পরীক্ষাতে যে কতবার আসছে তার ইয়াত্তা নাই। আমি নিজেই পরীক্ষা দিতে মনে হয় 2বার না 3বার রিটেনে পাইছি এবং লিখছি খুব সুন্দর করে অ্যাসিড প্রপার্টিস। এমসিকিউ এখান থেকে অনেক আসে, বিসিএস এ দেখবেন 49টা বিসিএস এ আসছে এখান থেকে প্রশ্ন, বিভিন্ন এডিতে আসছে, বিভিন্ন পরীক্ষাতে এটা হচ্ছে এমসিকিউ এখান থেকে আসে, ঠিক আছে। তো অ্যাসিড প্রপার্টিস আসলে বিষয়টা কি, সেটা হচ্ছে ডাটাবেজে যে আমাদের যে বিভিন্ন ট্রানজাকশন গুলো হয় সেই ট্রানজাকশন গুলা কিছু নিয়ম কানুন মেনে চলবে, সেটার মধ্যে 4টা স্ট্যান্ডার্ড নিয়ম আছে। সেই 4টা স্ট্যান্ডার্ড নিয়মের শর্ট ফর্ম হচ্ছে অ্যাসিড, ACID অ্যাসিড। এই এ ফর হচ্ছে অটোমেসিটি, সি ফর হচ্ছে কনসিস্টেন্সি, আর ফর হচ্ছে আইসোলেশন, ডি ফর হচ্ছে ডিউরেবিলিটি। তো ইন শর্টে যদি আমি বলি, সে অটোমেসিটি হচ্ছে যে আমার কোন ট্রানজাকশন একাধিক হইলে এক ট্রানজাকশনের সাথে একটা ট্রানজাকশন মানে অটোমিক, মানে এক ট্রানজাকশনের মূলত সব হবে অথবা কিছুই হবে না, এরকম হবে। তারপরে যদি কনসিস্টেন্সি বলি তাহলে ওই যে আমাদের 2 বা ততোধিক যদি থাকে একটার সাথে আরেকটা হচ্ছে কনসিস্টেন্ট থাকতে হবে, মানে 2 বা ততোধিক এর ক্ষেত্রে কনসিস্টেন্ট থাকতে হবে। তারপর আইসোলেট মানে পৃথক পৃথক থাকতে হবে, যদি একাধিক ট্রানজাকশন হয় তখন পৃথক পৃথক থাকতে হবে। ডিউরেবল আছে এই যে আমার ট্রানজাকশন হোক সেটা কোনো কারণে সেটা হচ্ছে বাদ যাবে না, মানে ধরেন পাওয়ার ফেলিওর বা কিছু ট্রানজাকশন পার্মানেন্টলি সেভ হবে, এই হচ্ছে শর্টে। এখন বিস্তারিত আমরা একটু দেখি। অটোমেসিটি যদি বলি আমরা, এইটা যে এই লাইনটা যদি মনে রাখি, হয় সবটুকু হবে নাহলে কিছুই না, মানে হলে এরকম কিছু হবে যে আমার কোনো কারণে ট্রানজাকশন হইলো অথবা হবে কিছুই হবে না, এরকম। হ্যাঁ, মানে হয় অল অর নাথিং, এটাকে ইংরেজিতে বলা হয় অল অর নাথিং। এটা মূলত হচ্ছে যে একটা ট্রানজাকশনকে কখনোই 2টা পার্টে বা 2টা খণ্ডে বিভক্ত করা সম্ভব না, মানে এটা হইতে হবে পুরো ট্রানজাকশন হবে, অথবা না হলে এটা বাতিল হয়ে আবার রোল ব্যাক হয়ে আগের অবস্থায় যাবে। ধরেন আপনি কোনো একজন মানুষকে টাকা পাঠাইলেন, ঠিক আছে, কিন্তু এই আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে কিন্তু তার অ্যাকাউন্টে টাকা জমা হবে, এটা হইতে পারবে না। অনেক সময় এরকম হয় না, দেখবেন বিকাশে টাকা সেন্ড করছি আপনার এখান থেকে 5000 কাটছে, ঠিক আছে, কিন্তু এইখানে 5000 ক্রেডিট হয়নি, এখানে ডেবিট হয়েছে, ক্রেডিট হয়। এইটা হয় কখন,
যখন আমরা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে, মানে এক ধরনের ব্যাংক থেকে অন্য অ্যাকাউন্ট, তখন এই ঝামেলাটা বেশি হয়। মানে কি বলে এটারে, সেন্ট্রাল ব্যাংক আর কি, বাংলাদেশ ব্যাংক হয়ে যখন যায়। কিন্তু একই ব্যাংকে যদি হয় তখন দেখবেন যে টাকা কোনো কারণে এরকম যদি হয় যে টাকা কাটছে যায়, ইয়া হয় নাই, হ্যাঁ, যদি কোনো কারণে না যায় তাহলে আপনার রোল ব্যাক, মানে আপনার আবার টাকাটা ফেরত আসে, ডেবিট করে আবার কিছুক্ষণ পরে ক্রেডিট হয়ে যায়। হ্যাঁ, এইটা সবচেয়ে কমন ঘটনা ঘটেছে এটিএম বুথে। এটিএম বুথে দেখবেন যে টাকা বের হয় নাই, কোনো কারণে টাকা আমার বের হয় নাই, কিন্তু আমার টাকা কেটে নিয়েছে, আবার কিছুক্ষণ পরে বা কয়েক ঘন্টা পরে আবার রোল ব্যাক হয়ে যায়। মাঝামাঝি হইতে পারে, মানে আমার একটা ট্রানজাকশন হলে ফুললি হইতে হবে। এইটাই মূলত অটোমেসিটি মিন করে। স্যার কনসিস্টেন্সি বিকাশ নগদ থেকে যখন আমরা টাকা ট্রান্সফার করি, অনেক সময় ফিরে আসে, ওইটা কি নেটওয়ার্ক উইকের জন্য হয়? এইটা না, আসলে তারা বলতে পারবে, নেটওয়ার্ক মেসেজ অনেক সময় হয় পরে আসতে পারে। মানে আপনি যখন দেখবেন যে এই অ্যাপসে চেক করে দেখবেন বিকাশ টু বিকাশ করছেন, হ্যাঁ, অ্যাপসে চেক করলে অ্যাপসে ঢুকছে, বাট মেসেজটা পরে আসছে, সেটা হয়তো সার্ভারে এই মেসেজগুলো জমা থাকে, বিভিন্ন ইস্যু হইতে পারে, ওইটা ভিন্ন জিনিস। কিন্তু আপনার এখান থেকে টাকা কেটে নিয়ে গেছে কিন্তু আরেক জায়গায় যোগ হয় নাই, এইটা কখন হইতে পারে না, মাঝামাঝি অবস্থা কোনো থাকতে পারবে না। হ্যাঁ, হয় তারটা যোগ হবে, আর যদি না হইতে পারে তাহলে সেটা রিভার্স হয়ে চলে আসবে। কনসিস্টেন্সি মানে সংগতি বজায় রাখা, এমন কোনো ইফেক্ট হইতে পারবে না যেটা অসঙ্গতিপূর্ণ। যেমন ধরেন কারো ব্যালেন্স, আমি যদি বলি কারো ব্যালেন্স -৫,০০০, এটা কি সম্ভব? এটা আসলে কখনোই সম্ভব না। মানে এই রকম ঘটনা আসলে ঘটতে পারে না। মানে আপনার আছে 0 ব্যালেন্স, কিন্তু আপনি সেখান থেকে কারো ৫,০০০ টাকা পাঠাইতেছেন, তাহলে আপনার হবে এরকম -৫,০০০ আপনার অ্যাকাউন্টের ফিগার, টাকার ফিগার, এটা কখনো হইতে পারবে না। মানে এটা কনসিস্টেন্ট থাকতে হবে, একটা নির্দিষ্ট একটা নিয়ম মানতে হবে, নির্দিষ্ট কিছু লিমিটেশনের মধ্যে থাকতে হবে, যেটাকে লিমিটেশন বলাটা ভুল, এখানে বলা হয়েছে কনস্ট্যান্ট, মানে নির্দিষ্ট কোনো নীতিমালা বা সীমাবদ্ধতার মধ্যে থাকতে হবে, রুল সীমাবদ্ধ থাকতে হবে, মানে এটা ইনকনসিস্টেন্স কোনো কিছু থাকতে পারবে না। এইটা মূলত কনসিস্টেন্সি নির্ভর করে। মানে আমরা যদি বলি যে এটা অবশ্যই একটা সঠিক, মানে বৈধ স্টেটে থাকতে হবে, ঠিক আছে, ভ্যালিড স্টেট, অবৈধ স্টেটে থাকতে হবে না। এর মধ্যে আছে আইসোলেশন, বিচ্ছিন্নতা বলতে বোঝা যায় একাধিক, ধরেন 2 বা ততোধিক ট্রানজাকশন একই সাথে হচ্ছে যে কোনো একটা অ্যাকাউন্টে, কিন্তু কোনো কারণে একটার সাথে আরেকটা সাংঘর্ষিক হবে, এটা হইতে পারবে না। ধরেন একজনের অ্যাকাউন্টে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাউকে পাঠাচ্ছেন, বা আপনার অ্যাকাউন্টে ওই সেম সময় অন্য কেউ টাকা পাঠাচ্ছে, তাহলে আপনার এখান থেকে ডেবিট হবে আর একজনকে ক্রেডিট করবে, তো দুইটাই সুন্দরভাবে আলাদা আলাদা সেপারেটলি হবে, একটার সাথে আরেকটা সংঘর্ষ হবে না, ঠিক আছে। এইটাকে বলা হয় মূলত আইসোলেশন, বা যেটার বাংলা অর্থ বিচ্ছিন্নতা, ঠিক আছে। ডিউরাবিলিটি, চতুর্থ নাম্বার, ডিউরাবল মানে কি? স্থায়িত্ব। অর্থাৎ আপনি যদি কোনো কারণে একটা ট্রানজাকশন ঘটে, তাহলে সেটা অবশ্যই কমিট যদি হয়ে যায়, কমিট মানে কি বলেন তো? পার্মানেন্টলি সেভ, মানে যখন পার্মানেন্টলি সেভ হয়ে যায় তখন সেটা কোনো কারণে বিদ্যুৎ চলে যাক বা অন্য কোনো সমস্যার জন্য সেটা হারায় যাওয়ার মানে হারাই যাবে না, এটাকে মূলত বলা হচ্ছে ডিউরাবিলিটি বা স্থায়িত্ব, যেটাকে আমরা বলি। ওকে, তাহলে এই অ্যাসিড প্রপার্টিজ। কোনটা বুঝেন না এরকম কেউ আছেন? অ্যাসিড প্রপার্টিজ। আচ্ছা, আর একটা ছোট একটা টার্ম আছে, এটা একটু পরে, ভিউজ জিনিসটা কি? ভিউ হচ্ছে একটা ভার্চুয়াল টেবিল, যে জিনিসটা বারবার আমাদের প্রয়োজন হয়, কিন্তু সেটা আসলে কোনো টেবিলের ডাটা না, একাধিক টেবিল যোগ করে মূলত আমরা নিয়ে আসতে হয়, সেরকম কিছুকে মূলত ভিউজ বলে। এটার একটা পারফেক্ট এক্সাম্পল আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় কেনাকাটা করি, দেখবেন একটা ইনভয়েস আমাদের দেয় স্বপ্ন থেকে, সেই স্বপ্নের যে ইনভয়েসটা, এটা যদি কেউ টেকনিক্যালি চিন্তা করেন, তাহলে দেখবেন সেখানে প্রথমে কাস্টমার ইনফরমেশন থাকে, অর্থাৎ নাম, মোবাইল নাম্বার ইত্যাদি থাকতে পারে। তারপর আপনার কি কি পণ্য আছে, কোনটার রেট কত কোয়ান্টিটি কিনছেন, কত টাকা বিল হয়েছে, এরপর আপনি পেমেন্ট করছেন কিভাবে, হ্যাঁ, পেমেন্ট করার পর সেটা ডিউ আছে নাকি কার্ডে করছেন নাকি বিকাশে করছেন, এরপর আপনার ফাইনাল ইয়েটা কত। এই যে বললাম, এগুলা কিন্তু আলাদা আলাদা টেবিল থেকে আসে। যেমন কাস্টমার ইনফরমেশন টেবিল একটা, তারপরে যে আইটেমগুলো আছে এখানে, সেই আইটেমগুলোর নাম এক জায়গায়, প্রাইস সহ। তারপর স্টক টেবিল থেকে এখানে স্টকটা আসছে, যে স্টক থেকে আবার মাইনাস হয়ে
হচ্ছে মূলত এখানে কতগুলা কেন্দ্র সেটা দেখাচ্ছে। এরপরে যে রেট প্রাইস, সেই প্রাইসিং এর পরে সাব টোটাল হওয়ার পরে আপনি টাকা কোথায় কত পে করছেন, মানে আপনি কি ডিউ আছে কিনা সেটা হয়তো একটা সেলস মাস্টার আর একটা টেবিল আছে। আবার যদি আপনি কার্ডে পেমেন্ট করেন সেইটার ইনফরমেশন, আপনার কার্ড নাম্বার কত সেটা আবার আলাদা একটা পেমেন্ট টেবিলে থাকে। তো এই যে 4-5টা টেবিল মিলে মূলত একটা ইনভয়েস তৈরি হয়। এখন এই ইনভয়েসের যে এই কলটা বারবার আমার নিয়ে আসা লাগে, বারবার আমার হচ্ছে ইনভয়েসের মধ্যে দেখানো লাগে 4-5টা টেবিলে। তো 4-5টা টেবিলকে আমি জয়েন করে একটা টেবিলে তৈরি করব, যেটা হচ্ছে এই ক্রিয়েট ভিউ। এই কমান্ড দিয়ে মূলত হচ্ছে ভিউ তৈরি করা হয়, যেটা এরপরে সিলেক্ট অমুক অমুক যা করতে চাই সেটা দিয়ে আমরা নিচে কমান্ড আছে পরের ক্লাসে দেখবো। তো এইটা তৈরি করে রাখা হয়, যদি কোনো প্রয়োজন হয় তখন শুধুমাত্র ভিউজটা কল করলে আমি দ্রুত ডাটাগুলো জয়েনিং করে বারবার আমার লেখা লাগে না বা চালানো লাগে না। তো যেসব টেবিল আমার এরকম দ্রুত বারবার অ্যাক্সেস করা প্রয়োজন হয় সেগুলো আমরা এরকম ভার্চুয়াল টেবিল তৈরি করে করতে পারি। এটা আরো কিছু সুবিধা আছে, সেটা হচ্ছে নিরাপত্তা। অর্থাৎ আপনি যদি চান যে কোড টেবিলটা আপনি হচ্ছে ডেভেলপারে দেখাবেন না, শুধু ভিউজটা দিয়ে দেবেন, সে ভিউজ থেকে কল করবে। মানে এখানে আপনি আপনার টেবিল গুলাকে হাইড করতে পারলেন, ইন্ডিভিজুয়াল টেবিল গুলা, ঠিক আছে। আপনি জাস্ট ভিউটা দিলে সে ভিউটা কল করলে সে পাবে। তো এই জটিল কোয়েরি সহজ করা, নিরাপত্তা, তারপরে আমার দ্রুত পারফরমেন্স বৃদ্ধি করা ইত্যাদি মূলত আমরা ভার্চুয়াল টেবিল বা ভিউজ ব্যবহার করি আমরা, ঠিক আছে। আজকে এই পর্যন্তই পড়াবো। আমরা দেখি এইখান থেকে এমসিকিউ কিভাবে পরীক্ষাতে আসছে, আর আপনাদের ওইখানে কোনো জিজ্ঞাসা আছে কিনা যেটা স্যার আপনারা আমার একটা বুঝতে কোয়েশ্চেন পারেন। ছিল। বলেন। স্যার কোয়েশ্চেনটা হচ্ছে যে ব্যাংক আইডির মধ্যে ডিডিএল ডিএমএল এখান থেকে কি টেবিল ক্রিয়েট করার জন্য বলবে? সাপোজ একটা টেবিল দিয়ে দিচ্ছে, তখন এখান থেকে কোয়েশ্চেন গুলো আসবে কিভাবে? আচ্ছা, ডিএমএল ডিডিএল থেকে প্রশ্নগুলো আসলে ব্যাংকে বিভিন্ন অ্যানালিটিক্যাল প্রশ্ন করতে পারে বা সরাসরি, যেমন ডিডি এবং ডিএমএল এর মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা অনেকবার আসে বিভিন্ন পরীক্ষাতে, ডিডি এবং ডিএমএল এর মধ্যে পার্থক্য। আর একটা আসতে পারে, ধরেন যদি অ্যানালিটিক্যাল বুয়েট প্যাটার্নের প্রশ্ন হয়, তখন ধরেন এতগুলা কমান্ড এখানে লিখে দিল, তারপরে বললো যে উপরের কমান্ড গুলো আপনি বিভিন্ন হচ্ছে ওই যে এসকিউএল এর প্রকারভেদ অনুযায়ী ভাগ করেন, ডিএমএল ডিডিএল ভাগ করেন, তাহলে আপনার হচ্ছে কোনগুলো ডিএমএল কোনগুলো সেগুলো আপনার হচ্ছে উপরে এগুলো থেকে দেখে দেখে লিখতে হবে। তারপর ডিডিএল কোনটা, টিসিএল কোনটা, ওয়াল্টার এগুলো। হ্যাঁ এইগুলো হচ্ছে, যেমন ক্রিয়েট কোনটা, ডিএমএল না ডিডিএল, এগুলো আপনার হচ্ছে লেখা রাখতে পারে। মানে এইভাবে প্রশ্ন আসতে পারে রিটেন। আর এমসিকিউ তো ডিরেক্ট, এই যে এমসিকিউ কিভাবে আসবে এখানেই দেখেন, এই যে এখানে কিছু ব্যাংকের প্রশ্ন এখানে আছে, পাবেন দেখেন। এই যে আমরা এখান থেকে পড়ি, এই যে 12 নম্বর, একটা রেকর্ডকে অদ্বিতীয় ইউনিক ভাবে শনাক্ত করার জন্য ফিল্ড ব্যবহার করা হয় কোনটি? ইউনিকলি অদ্বিতীয় ভাবে শনাক্ত করার জন্য মূলত আমরা হচ্ছে প্রাইমারি কি ইউজ করি। ইউনিক শনাক্তকরণের জন্য ব্যবহৃত ফিল্ডকে মূলত প্রাইমারি কি বলি, তাই না? তবে এখানে দেখেন, এইখানে এটা সুপার কিও তো হতে পারে। সুপার কি, এটাও কিন্তু সত্য, কিন্তু কোনো কারণে আমার একটা টেবিলে শুধুমাত্র আছে প্রাইমারি কি, এই অল্টারনেট কি নাই। অল্টারনেট কি একটা টেবিলে কি একাধিক থাকতে পারে? মানে মানে যদি একটা প্রাইমারি কি থাকে তখন তো আর অল্টারনেট কি থাকার সম্ভাবনা নাই। মানে ক্যান্ডিডেট কি যদি একাধিক না হয় তখন অল্টারনেট কি থাকবে না, মানে অল্টারনেট কি তখন হবে না। এখন হইতে পারে সুপার কি, কিন্তু সুপার কি তো একটা ফিল্ড না, সুপার কি একাধিক ফিল্ড, এক বা একাধিক, হ্যাঁ এক বা একাধিক। তো মিনিমাম সুপার কি যেটা, এটা প্রাইমারি কি। সুপার কি প্রাইমারি কি দুইটাই অদ্বিতীয় ভাবে শনাক্ত করতে পারে, বাট যখন আমার প্রাইমারি কি থাকবে এরকম বলবে ইউনিক এবং অদ্বিতীয়, তখন সেটা অবশ্যই প্রাইমারি কি আমার ধরতে হবে বা প্রাইমারি কি বলতে হবে। এখানে যদি অল্টারনেট কিউ থাকতো, মানে হচ্ছে আমার থাকতো ক্যান্ডিডেট কিউ থাকতো, তাও আনসার প্রাইমারি কি আমরা নিতাম, কারণ প্রাইমারি কিটা সবচেয়ে বেশি যোগ্য আনসার বা যোগ্য কি, যেটা দ্বারা আমাদের কাছে অন্য কিকে ইউনিকলি আইডেন্টিফাই করা সম্ভব। আচ্ছা, একটা টেবিলের সমস্ত সম্ভাব্য ইউনিক কি, কোন কি, সমস্ত সম্ভাব্য ইউনিক কি। আমরা একটু আগে বলছিলাম যে এমপি 5 জন ক্যান্ডিডেট দাঁড়াইছে, 5 জনই সম্ভাব্য এমপি, বাট সের মধ্যে একজন এমপি হবে। তো সেই একজন এমপি সহ 5 জনকে আমরা বলি হচ্ছে কি ক্যান্ডিডেট বলি, ক্যান্ডিডেট। তো এখানেও এই সমস্ত ইউনিক কি হচ্ছে মূলত ক্যান্ডিডেট। আচ্ছা, প্রাইমারি কি ছাড়া অন্যান্য ক্যান্ডিডেট কি কি বলি? আমরা ওই যে বলছিলাম যে ক্যান্ডিডেট কি থেকে মাইনাস যদি প্রাইমারি কি বলে তার কি হবে? অল্টারনেট কি হবে, সেগুলা অল্টারনেট কি হবে। আচ্ছা, দুইটা টেবিলের মধ্যে সম্পর্ক তৈরির জন্য এক টেবিলের ডাটা অন্য টেবিলে যখন বসে তখন সেটাকে কি বলা হয়? এটাই মনে হয়, হ্যাঁ এটাই।
যে দুই টেবিলের মধ্যে সম্পর্ক দরকার এক টেবিলের প্রাইমারি যখন অন্য টেবিলে ব্যবহার করা হয় তখন সেটাকে কি বলি? ফরেন কি বলি, ঠিক আছে? আচ্ছা, ডেটাবেস ডিজাইনে যে কি স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয় তাকে কি বলি? আমরা জানি হচ্ছে আর্টিফিশিয়াল কি, বা এটা আরেকটা নাম কি বলেন তো? আরেকটা নাম কি? সারোগেট কি? সারোগেট। নরমালাইজেশনের প্রধান উদ্দেশ্য কি? নরমালাইজ করার প্রধান উদ্দেশ্য কি? নরমালাইজেশনের প্রধান উদ্দেশ্য কি বলেন তো? নরমালাইজেশন প্রধান উদ্দেশ্য ডাটার ডুপ্লিকেসি বা রিডান্ডেন্সি দূর করা। ডাটার ডুপ্লিকেসি বা রিডান্ডেন্সি দূর করা, এটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। এইটা করলে বাকি অন্য কিছু হয়ে যায়, কি হয়ে যায়? স্পিড বৃদ্ধি পায়, তারপর পারফরমেন্স বৃদ্ধি পায়, এইগুলা হচ্ছে অটোমেটিক বৃদ্ধি পায়, কিন্তু এটা হচ্ছে প্রধান। আচ্ছা, মাল্টি ভ্যালু একটা আছে, এটা পড়ছি আমরা গত ইয়েতে, থাকলে কোন ধরনের? আচ্ছা, মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট না থাকলে কোন ধরনের নরমাল ফর্ম ব্যবহার করা হয়? মাল্টি ভ্যালু কোনটা মনে আছে? ওই যে মোবাইল নাম্বারের কথা বলছিলাম না, মোবাইল নাম্বার একাধিক থাকতে পারবে না একই ফিল্ডে, মাল্টি ভ্যালু থাকতে পারবে না, মানে সিঙ্গেল থাকবে। তাহলে সেটা কোনটা? সিঙ্গেল থাকে হচ্ছে ফার্স্ট নরমাল ফর্মে। ফার্স্ট নরমাল ফর্মে আছে এবং সমস্ত কি নন কি প্রাইমারি এর উপর নির্ভরশীল। তার মানে কি? এটা হচ্ছে অবশ্যই ফার্স্ট নরমাল ফর্মে আছে এবং সমস্ত নন কি প্রাইমারি কির উপর নির্ভরশীল, মানে সেকেন্ড এনএফ, মানে প্রাইমারি কি থাকতে হবে, এটাই আমাদের শর্ত ছিল মেইন। কোনটি ট্রানজিটিভ ফর্মেট ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি দূর করে? ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি মনে আছে? এর উপরে বি, বির উপরে হচ্ছে সি, তাহলে এ বির সাথে যে সম্পর্ক এটাকে বলা হয় ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, মানে সি পরোক্ষভাবে এর উপর নির্ভরশীল, এটাকে বলা ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, যেটা হচ্ছে থার্ড নরমাল ফর্মে থাকে। তো এগুলো আপনারা পারবেন। এখন আমরা এইগুলো একটু দেখি। এই যে দেখেন, এই যে এই ধরনের, এই যে এসকিউএল ডাটাবেজের কাঠামো পরিবর্তন করা হয় কোনটা হয়? কাঠামো পরিবর্তন কোনটা করে বলেন তো? কেন বলেন তো? গটা কিসের, কোন ধরনের ল্যাঙ্গুয়েজ? অল্টার কিসের? অল্টার হচ্ছে ডিডিএল না? ডিডিএল শুধুমাত্র কাঠামো পরিবর্তন করে, ডিডিএলই শুধুমাত্র কাঠামো পরিবর্তন করে, ঠিক আছে? স্যার সিলেক্টটা তো দেখাইছিলেন না, এটা কোনটাতে পড়ে? সিলেক্ট তো আমার হচ্ছে কোনো চেঞ্জের কোনো কিছু নাই এখানে, তাই না? নরমালি কোনটা বলেন তো? মানে কোনো কিছু আমি ইয়ে করে নিয়ে আসলাম, ডাটাবেস থেকে কোনো কিছু দেখাইলাম, তাহলে এখানে তো কোনো কিছু আমার ইফেক্ট পড়তেছে না, ক্রিয়েটও হচ্ছে না, কোনো কিছু তৈরি হচ্ছে না, তাই না? বড় ধরনের ইফেক্ট পড়তেছে না। সেই সূত্র দিয়ে মনে রাখেন, সেই সূত্র দিয়ে এটা কোনটা হয়? সিলেক্ট ডিএমএল। ডিএমএল সূত্র দিয়ে, মানে সূত্র কি এই ইয়া দিয়ে মনে রাখেন, আমি এটা বলছিলাম। কারণ অত কমান্ড তো মুখস্থ হয়, মানে আমার মুখস্থ থাকে না, আমি এইভাবে মনে রাখি আর কি, তার কাজ দিয়ে। এসকিউএল এর পূর্ণরূপ তো আপনারা সবাই পারতেন। আচ্ছা, তারপরে এই যে একটা টেবিলের সমস্ত ডেটা এবং এর আলোকে মেমরি মুছে ফেলার জন্য কোন ডিডিএল কমান্ড ব্যবহার করা হয়? দেখেন, ডিলিট, এটার কাজ কি? এটাও ডিলিট করা, ড্রপ ও ডিলিট করা, ট্রাঙ্কেট ডিলিট করা, রিমুভ ডিলিট করা। এখনো বলছে যে কোন টেবিলের সমস্ত ডাটা এবং সেই ডাটার জন্য মেমরি, তাহলে সেটা কি? ট্রাঙ্কেট। আর ড্রপ কখন হবে? বলেন তো? ড্রপ কখন হবে? টেবিল একবার মুছে ফেলার জন্য। যখন টেবিলের যে স্ট্রাকচার সহ ডিলিট করে দেবো, টেবিলেরও স্ট্রাকচার সহ ডিলিট, এখানে ডাটা না, শুধু টেবিল সহ ডাটা। মানে একটা টেবিল ডিলিট করলে কি ডাটা থাকে না? তাহলে সেটা তখন কি হবে? ড্রপ। আর যদি একটা রেকর্ড, সিঙ্গেল একটা রেকর্ড, ধরুন সুমন নামে একজনের মানুষের রেকর্ড আছে, তারটা ডিলিট করবো, তখন সেটা হবে কি? ডিলিট। ঠিক আছে? তাহলে ডিলিট, ড্রপ আর ট্রাঙ্কেট এই তিনটা কিন্তু কাছাকাছি, বাট তিনটার ইফেক্ট তিন জায়গায়। এই দুইটা আমার হচ্ছে কি? ডিডিএল, আর এইটা হচ্ছে ডিএমএল। জি স্যার, ডিএমএল স্যার। আচ্ছা, একটা টেবিলে নতুন রেকর্ড যোগ করার জন্য কোন ডিএমএল কমান্ড ব্যবহার করি আমরা? নতুন রেকর্ড যোগ করার জন্য ইনসার্ট, তাই না? এটা তো সবাই জানি। কোয়েরি করার জন্য কোন কমান্ড ব্যবহার করা হয়? কোয়েরি বলতে কি বোঝায় বলেন তো? রিট্রাইভ। আচ্ছা, ক্রুড বলতে কি বোঝায়? ক্রুডের মধ্যে কি কি আছে বলেন? ক্রুড, এইটা জিজ্ঞেস করেন। ক্রিয়েট, আপডেট, ডিলিট। ক্রিয়েট, এটা আর রিনেম, রিট্রাইভ বা রিড, হ্যাঁ, আপডেট আর ডিলিট। আর হচ্ছে ডিলিট। ঠিক আছে? এই আমরা বলি যে ক্রুড প্রোগ্রাম শিখি, মানে ছোট একটা অ্যাপ্লিকেশন তৈরি করা, প্রথম স্টেপ হচ্ছে ক্রুড তৈরি করা। মানে ডাটাবেস দিয়ে আমি হচ্ছে কোনো ডাটা ইনসার্ট করবো, ফর্মের মাধ্যমে ট্রাই করবো, আপডেট করবো ইত্যাদি। এই চারটা ক্রুড। এই অনেক সময় ভাইবাতে জিজ্ঞেস করে যে ক্রুড বলতে কি বোঝেন, ক্রুডের মধ্যে কি কি আছে বলেন? আচ্ছা, কোনো ব্যবহারকারীকে ডাটাবেসের অ্যাক্সেস দেওয়ার জন্য কোন ডিসিএল কমান্ড ব্যবহার করা হয়? মানে এটা কি?
এটা হচ্ছে মূলত আমাদের ডিডিএল কে কন্ট্রোল করার জন্য যেটা, সেটা বলি আমরা ডিসিএল। ডিডিআর ডি মনে রাখবেন, হ্যাঁ, ডি। আচ্ছা, তাহলে সেটা কোনটা? কমান্ড ব্যবহার করে অ্যাক্সেস দেওয়ার জন্য মূলত হচ্ছে কি গ্রান্ট, আর এটা অ্যাক্সেস মুছার জন্য ব্যবহার করে আমরা রিভোক। ঠিক আছে, এইভাবে মূলত আসে। আসেন আমরা একটু এইগুলো পারবেন, আমরা একটু এই ডিসিএস এর এরকম প্রশ্ন আসছে যে সেটা একটু আমরা দেখি। এই যে দেখেন, এখান থেকে আসছে বিসিএস 49 বিসিএস। হুইচ কমান্ড ক্যান ইউজ অল ট্রানজাকশন সেভ করার জন্য কোনটা ব্যবহার করা হয়? তাহলে আমরা কি করছিলাম মনে আছে? কমিট। মানে এটা এটা কি কমিটটা কোন ধরনের বলেন তো? ট্রানজাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, টিসিএল। টিসিএল এ কমিট ব্যবহার করি না, মানে যা আমি এর মধ্যে যত ট্রানজাকশন করলাম সবগুলোকে পার্মানেন্টলি সেভ করার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে কমিট। এই দেখেন 49তম, এই 49 বিশেষ আসছে 53 নম্বর। কি বলছে? রিডিউস রিডান্ডেন্সি এন্ড ইমপ্রুভ ইন্টিগ্রিটি। কোনটা? নরমালাইজেশন রিডান্ডেন্সি দূর করে। দেখছেন এই যে আসছে, এই দেখেন 49 বিশেষ আসছে। প্রাইমারি কি, প্রাইমারি কি হইতে পারে? কি ক্যান হ্যাভ নাল, নাল হইতে পারে? নাল হইতে পারে না। ইউনিকলি আইডেন্টিফাই স্কোপ, এইটা ঠিক আছে। আমি যে বারবার বলছি ইউনিকলি আইডেন্টিফাই, মাস্ট বি ফরেন কিনা, এটা ফরেন কি নাও হইতে পারে। ক্যান বি ডুপ্লিকেট, না হইতে পারে না। কত সহজ জিনিস আসছিল, বুঝছেন? তারপরে যে দেখেন আসছিল যে রেফার্স টু ইনফরমেশন অ্যাবাউট ডাটা। কোনটা? এটা যদি একটু কঠিন জিনিস আসছিল, মানে আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম না, এটা মূলত ডাটা মাইনিং ইয়া থেকে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে মেটা ডাটা। যদিও এটা আমাদের এটা হচ্ছে মূলত ওই যে এসিও পার্ট থেকে আসছিল। ঠিক আছে, এসিও তো ডাটা রিলেটেড যেহেতু আমরা এখানে যুক্ত করছি, যদিও এটা ওয়েব টেকনোলজিস এর ইয়া থেকে। হুইচ ওয়ান ইজ নট অ্যান এসি প্রপার্টি? দেখেন এসি প্রপার্টিস আসছে, দেখছেন এসি প্রপার্টি বিসিএস আসছে। এসি প্রপার্টি কোন বলেন তো? এটা অপশন দাও নাই, বলেন এটা কোনটা হবে না, বলেন। অথেন্টিসিটি। বিসিএস এর একটা ক্লাস থেকে বিসিএস এর 5 মার্ক কমন। এই আপনাদের এই সেম ক্লাসটা তো আমরা বিসিএস 49 বিসিএস এর পড়াইছিলাম। একটা ক্লাস থেকে 5 মার্ক শুধু বিসিএস এর কমন। দেখেন কোনটা হবে না বলেন তো? কনসিস্টেন্সি আছে, আইসোলেশন আছে, ডিউরেবিলিটি আছে, তাহলে অথেন্টিসিটি হবে না। অথেন্টিসিটি হবে না। বুঝতে পারছেন? দেখেন একটা ক্লাস থেকে, শুধু আজকে যে ক্লাসটা নিলাম সেই একটা ক্লাস থেকে 5 মার্ক কম বিসিএস। এই জন্য বলি যে বিভিন্ন এরপরে 49তম এই যে এখানে যে প্রশ্নগুলো আছে এর অধিকাংশ তো বিভিন্ন পরীক্ষাতে আসা প্রশ্ন। এইগুলোর মধ্যেও দেখবেন যে অনেকগুলাই হচ্ছে আমাদের এই যে এখানে এই আরো বিস্তারিত এগুলো দিয়ে আছে। এই যে এসি প্রপার্টিসে কোনটা ট্রানজাকশন হলে সফল হবে এবং অবস্থাটা অপরিবর্তিত থাকে, এটা কোন ধরনের? এটা হচ্ছে কনসিস্টেন্সি। এসি প্রপার্টিসে আই কি নির্দেশ করে? আই কি আইসোলেশন, ইন্ডেক্সিং নাকি আইসোলেশন? মানে স্বতন্ত্র হইতে হবে। এই এ দ্বারা কি? এগুলো একটু পড়েন ভালো করে, এগুলো থেকে এগুলো বিভিন্ন পরীক্ষাতে আসা প্রশ্ন, কিন্তু এরকম ভাবে প্রশ্ন আসতো। ঠিক আছে, আচ্ছা এই দেখেন ডিবিএমএস এ অ্যাক্সেস এর গতি বৃদ্ধি করার জন্য কোনটি ব্যবহার করা হয়? ভিউ, স্কিমা। ভিউ পারফরম্যান্স বৃদ্ধি করে, বাট আমরা আসলে ইন্ডেক্সিং করি শুধুমাত্র দ্রুত ডাটা অ্যাক্সেস করার জন্য। ঠিক আছে, নিচের কোনটি করলে সমস্ত কাজ বাতিল হয়ে পূর্ববর্তী অবস্থায় ফিরে যায়? সেটা কি রোল ব্যাক? কোনটি? এরকম ভাবে প্রশ্ন আসবে। নিচের কোনটি ডিএমএল এর অন্তর্ভুক্ত? ডিএমএল এর অন্তর্ভুক্ত কোনটি? ডিএমএল ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। আপডেট না, আপডেট। ক্রিয়েট তো হচ্ছে আমরা টেবিল ক্রিয়েট, তার মানে কি এটা ডিডিএল। অল্টার টেবিলের উপরে কাজ, মানে টেবিল একটা কলামের নাম পরিবর্তন করে ফেলেন। রিভোক মানে হচ্ছে আমার হচ্ছে এটা কি ডিসিএল, তাই না? ডিসিএল রিভোক, গ্রান্ট আর রিভোক ডিসিএল। এইভাবে মূলত প্রশ্ন আসতে পারে। এখন বলেন আপনাদের কোন জিজ্ঞাসা আছে কিনা? 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে ক্লাস, শুধু রেকর্ড। আমাদের কি এই স্লাইডটা প্রোভাইড করা হবে? না, এটা তো আমাদের বইতেই আছে, বইতে আছে 6ষ্ঠ অধ্যায়। আমরা বই থেকে পড়াইছি আর কি। আচ্ছা ঠিক আছে স্যার গ্রুপের মেসেজগুলা কেউ দেখে কেউ দেখে না, এরকম আসতেছে আর কি। গ্রুপের মেসেজগুলো মানে ওই যে একটা আপুকে যে ডিস্টার্ব করতেছে ওরকম একটা মেসেজ দেখলাম
সবাই দেখছে বা আমার এখানে আসে নাই, আবার আজকে একজন ক্লাসে জয়েন করতে পারে নাই, সে লিঙ্ক পায় নাই, এরকম আর কি। লিঙ্ক সকল গ্রুপেই আমাদের দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ দুইটা ভাগে ভাগ করছি আমরা। একটা হচ্ছে স্যার আপনি 1000-এর উপরে দিচ্ছেন কিন্তু আমরা পাচ্ছি না। 1000-এর উপরে আমাদের হচ্ছে যখন হোয়াটসঅ্যাপে 1000-এর উপরে রাখা যায় না, তো আমরা হচ্ছে 1000-এর পরে যারা হয়েছে আর আলাদা একটা গ্রুপে আমরা ইয়ে করছি। দুই গ্রুপে, পুরাতন গ্রুপে একই জিনিস বারবার দেওয়া আছে, ক্লাসের লিঙ্ক এটা দেওয়াই আছে, ওটা প্রতিদিন একই জিনিস দেওয়ার দরকার আছে, একটু উপরে গেলেই তো পাওয়া যায়। বলেন যে ধরেন যে কেউ 2 মাস আগে জয়েন করছেন, সে যদি বলে যে আমি ক্লাসের লিঙ্ক পাই নাই, তাহলে বিষয়টা খুবই দুঃখজনক হয়ে যায়। কারণ আমরা তো প্রত্যেক ক্লাসের আগে দিতেছি। হোয়াটসঅ্যাপে আপনি একটু উপরে উঠেন, ফেসবুকে তো আছেই, ফেসবুকের কথা বাদ দিলাম, হোয়াটসঅ্যাপে তো পাওয়াই যায়, তাই না? এই হচ্ছে বিষয়। স্যার আবার হোয়াটসঅ্যাপের কথা বলতেছি, হোয়াটসঅ্যাপে দিয়ে আপনি মেসেজ দিচ্ছেন, হোয়াটসঅ্যাপে আমরা ভাই আমরা লিংক পাচ্ছি তো না। অনেক আগে দিয়ে দিছে স্যার, ওই লিংকে যান একটু এই আগে। একই প্রতিদিন website লিঙ্ক দেওয়া লাগে ভাই, একদিন লিঙ্ক দিয়াই তো হয়ে যায়। আচ্ছা, লিংক তো না আগে তারপরে না, দেয়া এখানে আছে। এখানে ঘটনা এখানে হচ্ছে ওই যে এক আপুরে হেনস্তার বিষয়টা একটু বলি। সে যে ওই বড় গ্রুপটা এই ঘটনাটা ঘটছে এবং কে করছে সেটার মানে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কাছে আছে। আমি আরো কয়েকজনের এরকম অভিযোগ পাইছি, আমি সবার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আছে আমার কাছে। হ্যাঁ, আমি এখানে যেহেতু এখানে সবাই আমরা গ্রাজুয়েট, সম্মানের খাতিরে আমরা হচ্ছে এটা প্রকাশ করলাম না। আমাদের এই বয়সে এসেও যদি এই কাজটা আমরা করি তাহলে সেটা খুবই দুঃখজনক। আমরা এখন সবাই অ্যাডাল্ট, বিএসসি পাশ করে আসছি। এখন যদি হোয়াটসঅ্যাপে নাম্বার দেখে কোনো আপুদের, তাদেরকে ব্যক্তিগতভাবে নক করি, কি করছেন, কি খাইছেন, এখানে অধিকাংশ আপুরাই বিবাহিত, অনুপাতে বলতেছি, হয়তো অবিবাহিত আছেন, বাট তাদের একটা সাংসারিক ইয়া থাকে। সেখানে যদি আপনি ব্যক্তিগতভাবে তার মেসেজ দেন, আমার মতে দেওয়ার দরকার কি? তারে আপনি পড়াশোনার ব্যাপারে কেন দরকার? একটা আপুরেই কেন দিবেন? আপনি দিলে একটা ছেলেরে দিতে পারেন, এটা তো দেওয়া উচিত না, তাই না? তো আমাদের আসলে এই বয়সে এসে এই জিনিসটা খুবই দুঃখজনক। অনেকেই আছে যেটা ফর্মালিটিজ এর খাতিরে বা ইয়াতে বলতে পারে না যে মেসেজ দেয়, এটা নাও করতে পারে না। কিন্তু আমাকে অনেকে কয়েকজন ওই মেসেজ দেওয়ার পর আরো দেখি 4-5 জন মেসেজ দিছে যে তারা এরকম ভাবে। আর ওই আপুর সাথে যে ঘটনাটা ঘটছে সেটা আসলে আমাদের জন্য খুবই লজ্জার, জিডির পর্যায়ে চলে গেছে আর কি। ওনাকে এরকম কন্টিনিউয়াস নক করতো হোয়াটসঅ্যাপে, তো উনি খুব একটা রিপ্লাই দিত না। তো রিপ্লাই দিত না কেন, সেটা নিয়েও তার কথা শোনে, কেন দেয় না, ও দেমাগ দেখে অমুক সমুক। তারপরে তার নাম্বার নিয়ে একটা বাজে একটা গ্রুপে পোস্ট করছে যে এই নাম্বার থেকে এরকম সার্ভিস দেওয়া হয়, আপনারা সবাই কল করুন। এরপর তো ওই আপুর নাম্বারে শুধু ফোন আসতেছে। এখন উনি ওই কোন নাম্বারে নাম্বার পাইছে সেটার স্ক্রিনশট দিছে, সেই স্ক্রিনশটে যে আইডি থেকে পোস্ট করা আছে সেই আইডিতে আবার ইয়াতে তার কভার ফটোতে তার মোবাইল নাম্বার দেওয়া, সেই মোবাইল নাম্বার সার্চ দিয়ে দেখে আমাদের গ্রুপে সে আছে। তা আপনি এখন চিন্তা করেন, বুঝতে পারছেন? আর উনি তো জিডি করার জন্য প্রস্তুতি নিছে অলরেডি, কারণ এটা ওনার নাম্বার চেঞ্জ করতে পারবে না। অনেকেই আছে যখন 10 বছর যাবত নাম্বার চালায়, সেই নাম্বারটা চাইলে চেঞ্জ করে দেয়, ব্যাংকে দেওয়া আছে, বিভিন্ন জায়গায় দেওয়া আছে, অনেক ঝামেলা। আমরা জানি যে ধরেন আমরা স্কুলে চাকরি করেন যারা, আমরা চাইলে আমাদের নাম্বার বন্ধ করতে পারবো না, ওখানে অনেকের সাথে সম্পর্কিত এই নাম্বারটা এরকম। এটা জিডির পর্যায়ে চলে গেছে, যেটা আমাদের গ্রুপ থেকে করছে। এটা আসলে খুবই দুঃখজনক। মানে আমি ব্যক্তিগতভাবে এটা এখন যেই কাজটা করছে তারা যে আমি এইটা ব্যক্তিগতভাবে বলবো সেটা আমার লজ্জা লাগতেছে। একটা অ্যাডাল্ট মানুষকে কিভাবে এই বয়সে এসে বলি, তাও শিক্ষক হইতে চায়, এটা বলার মতো? তো এই কাজটা ব্যক্তিগতভাবে আপনারা এই, বিশেষ করে যদি কোনো ছেলের সাথে ছেলে কন্ট্যাক্ট করতে চান এটা ঠিক আছে। আবার অনেকেই কি করেন, মানে এটা আসলে বলতে আমার লজ্জা লাগে, সেটা হচ্ছে আপনি নিজে শিক্ষক হবেন, এটা যদি আরেকজন শিক্ষকের সামান্য কিছু টাকার জন্য হক নষ্ট করতে